আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবচেয়ে প্যারাদায়ক কোর্সে তোমাদের স্বাগতম। আবার সবচেয়ে ইজি কোর্সে তোমাদের স্বাগতম। আবার সবচেয়ে ইন্টারেস্টিং কোর্সে তোমাদের স্বাগতম। আবার সবচেয়ে মজার কোর্সে তোমাদের কি স্বাগতম। তো স্বাগতম সব বাদ, আমরা ডিরেক্ট পড়াশোনায় যাই। আমাদের এত এক্সট্রা টাইম নাই, এত এক্সট্রা কথা বলার সময়ও নাই। আমরা ডিরেক্ট পড়ায় চলে যাই। আমরা যেহেতু 5th সেমিস্টারে উঠে গেছি, আমাদের কোন কোর্সটা একটু প্যারাদায়ক হতে পারে, বা তোমরা সিনিয়রদের থেকে যতটুকু শুনছো কোন কোর্সটা প্যারাদায়ক হতে পারে তোমরা জানো। তো আমরা মূলত কোন কোর্সটা শুরু করতে যাচ্ছি? বায়োস্ট্যাটিস্টিক্স, তাই না? এই বায়োস্ট্যাটিস্টিক্স আমরা শুরু করতে যাচ্ছি। আর এই বায়োস্ট্যাটিস্টিক্স বারবার বলতে বলতে আমার কষ্ট হয়, এই জন্য আমি পুরো কোর্সের মানে যতগুলো ভিডিও করব প্রত্যেকটা সময় বায়োস্ট্যাট বলবো। আই থিঙ্ক তোমরা বুঝে যাবা। তো আমরা আজকে পড়াশোনা করবো কি নিয়ে? বায়োস্ট্যাট নিয়ে, তাই না? তো এই যে বায়োস্ট্যাট, এই বায়োস্ট্যাট আমাদের থার্ড ইয়ারে লাগবে। মোদ্দা কথা আমাদের আজীবন লাগবে। কাদের জন্য লাগবে? যারা তোমরা রিসার্চ রিলেটেড কাজবাজ করবা, তোমরা কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করতে চাচ্ছ, বা কোনো কিছুর ফিডব্যাক বা যাবতীয় যে কোনো কিছুর অ্যানালাইসিস করার জন্য হেলথে, ইঞ্জিনিয়ারিংয়ে, নিউট্রিশনে সকল সেক্টরে মাস্ট বি তোমার এই বায়োস্ট্যাটিস্টিক্স লাগবেই। তো এটা হলো মূল কথা। যেহেতু লাগবেই, সেহেতু হেলাই ফেলা না করে আমরা মানে যত ইজি ওয়েতে, যত ইন্টারেস্টিং এক্সাম্পল দিয়ে যত ইজি ওয়েতে বোঝানো যায়, আমি ঠিক ততটুকু চেষ্টা করব। তোমরা জাস্ট খালি একটু ধৈর্য রাখবা, ধৈর্য হারা হবা না। যতক্ষণ বুঝবা না ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করব, বাট একটু মাথা ঠান্ডা করে। আবারও বলি, এই বায়োস্ট্যাট শিখতে হলে তোমার মাস্ট বি সর্বপ্রথম শর্ত হলো মাথা তোমার কি থাকতে হবে? ঠান্ডা থাকতে হবে। এই বায়োস্ট্যাট শিখতে হলে তোমার কি থাকতে হবে বলো তো? মাথা ঠান্ডা থাকতে হবে। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো কি? একটা খাতা নিতে হবে, কলম নিতে হবে, এবং আমি কি কি টপিক বলতেছি বা কি কি জিনিস একটু এক্সট্রা বলতেছি, এই জিনিসগুলো একটু সিনসিয়ারলি লিখে ফেলতে হবে। তো এটুকুই পরামর্শ। আর এরপরে তৃতীয় পরামর্শ কি? দ্বিতীয় পরামর্শ তো বললাম। আর তৃতীয় পরামর্শ হলো যে বারবার প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি আমার মতো ফাঁকিবাজ হও তাহলে ঝামেলা। আই থিঙ্ক তোমরা আমার মতো ফাঁকিবাজ না, তোমরা নিয়মিত কি করবা? প্র্যাকটিস করবা, এটা আমার আশা। তো যাই হোক, অনেক শর্ত কথা বলছি, অনেক এক্সট্রা কথা বলে ফেললাম, অনেক টাইম ওয়েস্ট হয়ে গেল। এখন আর একটু টাইম ওয়েস্ট করব না, আমরা এখন ডিরেক্ট শীট থেকে বা নিজের মতো করে পড়ানোর চেষ্টা করব। দেখি আমরা কতটুকু পারি। আর আমি আবারও বলতেছি, আমার এই পুরো লেকচার মূলত এই আমাদের যে ফৌজিয়া ম্যাম আছে, ফৌজিয়া ম্যামের বেসিসে আমি শিখতে পারছি। সো আমার লেকচারগুলো যারা ফৌজিয়া ম্যামের সেকশনে আসো তাদের জন্য খুব বেশি ইজি হবে, আদার্স যে সেকশনের আছে তাদের জন্য খুব ইজি হবে। সো প্যারা নাই, কারণ ম্যাম সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট নিয়মে করায়, সব ম্যাম স্যারই করায়। বাট আমি যেহেতু ফৌজিয়া ম্যামের থেকে শিখছি, সো ম্যামের কথাটাই জানি আর কি। তো আমি এই জন্যই যতটুকু পড়াবো, যতটুকু বুঝাবো, ইনশাআল্লাহ ঠিক এর মধ্যে থেকে কোশ্চেন আসবে, আর এর মধ্যে থেকে তোমরা পার পেয়ে যাবা। তো এই কথাটা বলছি। তো চলো শুরু করি। তো শুরুতেই বায়োস্ট্যাট কথাটা বলতিস, তাই না? বায়োস্ট্যাটের ক্ষেত্রে সর্বপ্রথম কথাটা কি আসে? যে স্ট্যাটিস্টিক্স, এটা আসে। তাহলে এটা কি মূলত? এটা মূলত কি একটা সায়েন্স অফ ডাটা? এইগুলা হাবিজাবি কথাবার্তা। তাহলে এখানে মূলত কি করা হয়? মূলত আমরা ডেটা বলি বা ডাটা বলি, যাই বলি, ডাটা শাক না, কিন্তু আমরা যাই বলি না কেন, আমরা অনেক ধরনের রিসার্চের পারপাসে অনেক কিছু কি করি আমরা আমরা মাঝে মাঝে অনেক সময় দেখি কি করে, যে বিভিন্ন বড় ভাইরা বা বড় আপুরা কি করে বলতো, যে কোন একটা গুগল ফর্ম দেয়, এন্ড দেওয়ার পরে কি করে বলে যে এই ফর্মটা একটু পূরণ করে দিও, তার থিসিসের জন্য বা রিসার্চের জন্য কাজে লাগবে। তো তোমার থেকে তারা কি করে বলতো? তারা মূলত কি করে? ডাটা কালেক্ট করে। ওই ডাটাগুলো কালেক্ট করার পরে সেগুলো কি করে? অ্যানালাইজ করে, আর সেগুলো ইন্টারপ্রেট করার পরে ওই ডাটাগুলোকে একটা ভিজুয়াল ফর্মে প্রেজেন্ট করে। এই তো, এন্ড লাস্টলি একটা ডিসিশন মেক করা যায় যে তুমি যেই পারপাসে কাজ করতেছো সেই পারপাসটা কি ঠিক নাকি ভুল, এটা সম্পর্কে আগানো যাবে কি যাবে না, আর অনেক কথাবার্তা। তো মূল কথা কি? একটা ডিসিশন নেওয়া পসিবল হয়, এই আর কি। এখন খেয়াল করো যে আমরা তো বায়োস্ট্যাট শিখবো, তাই না? আমরা মূলত অনেক ধরনের ফর্মুলা শিখবো, অনেক কিছু শিখবো, বাট এর ইমপ্লিমেন্ট মূলত কি? মাইক্রোসফট এক্সেলে, এসপিএসএস এ, তারপরে আরো আদার যে টুলস গুলো আছে, ওই টুলস গুলো মূলত রেডিমেড দেওয়া থাকে,
অ্যান্ড ফর্মুলাগুলো রেডিমেড, বিভিন্ন প্রকার যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে বা বিভিন্ন প্রকার মেথড আছে রেডিমেড দেওয়া থাকে। বাট বিষয় হয়েছে কি, ওই রেডিমেড তুমি জাস্ট ডাটা ইনপুট দিলে তার একটা আউটপুট দিয়ে দেয়, তুমি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন পেয়ে যাও। বাট বিষয় হয়েছে কি, তুমি যদি প্রসেসটাই না জানো তাহলে তো তুমি আসলে, তুমি যে হলো কি, তোমার কাছে ল্যাপটপ আছে 1 লাখ টাকার, তোমার কাছে অনেক দামি দামি টুল আছে, অনেক ডাটা আছে, বাট তুমি সেগুলো কি করতে পারতেছো না বলো তো, ঠিক মতো অ্যানালাইসিস করতে পারতেছো না, এই আর কি। তো তোমার ওই মেথডগুলা বা ওই বেসিকটা তোমার থাকবে, আর এই বেসিকটা রাখতে হবে কোথা থেকে, বায়োস্ট্যাট থেকে। তো খেয়াল করো, দেখো যে যতটুকু লাগবে আমি ঠিক ততটুকু বলবো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। যে স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে আমরা দেখি কি, যে দুইটা টাইপস আছে। একটা টাইপসের নাম হলো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আর একটা টাইপসের নাম হলো কোথায় যেন, আর একটা কোথায় কোথায় খুঁজে দিতে পারছেন, এই যে আর একটা টাইপসের নাম হলো কি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তো এই আর কি, খেয়াল করো যে শুরুতে কি দেখবো আমরা, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আমি দেখি বুঝাইতে পারি কিনা, যে আমি নিজের মতো করে একটা এক্সাম্পল দিতে বুঝাইতে পারি কিনা। দেখো তো, যে আমরা কি বলি সাধারণত, একটা বাস্তব কাহিনী কি, যে বলা হয় কি, যে এই যে আমাদের এনএফি ডিপার্টমেন্টে আমরা যে পড়াশোনা করতেছি, তো আমাদের এনএফি ডিপার্টমেন্টের কত কত পার্সেন্ট ছেলে, অ্যাবাউট কত 20% ছেলে। তাহলে খেয়াল করে দেখো তো, 20% যদি ছেলে হয় তাহলে বাকি 80% কি হয় বলো তো, মেয়ে। কমন সেন্স। এখন খেয়াল করো যে এই ক্ষেত্রে আমরা জাস্ট খালি জানলাম কি, যে আমাদের ডিপার্টমেন্টে কত 20% ছেলে আর 80% কি মেয়ে। তাহলে এই যে 80% যে মেয়ে হলো আর এই যে 20% যে ছেলে হলো, এই যে জাস্ট খালি এই পার্সেন্টেজটুকু আমরা জানতে পারতেছি, আমরা জাস্ট খালি এইখানে পার্সেন্টেজটুকু জানতেছি, বা আমাদের জাস্ট খালি এইখানে যে ফ্রিকোয়েন্সি কত পার্সেন্টেজ, আমরা জাস্ট খালি বলতো ফ্রিকোয়েন্সি জানলাম। এই যে ফ্রিকোয়েন্সিটা জানলাম, এই ফ্রিকোয়েন্সি জিনিসটাই হলো কি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এখন খেয়াল করো, এটার সাথে আরেকটা রিলেটেড আছে। এখন তোমরা জাস্ট খালি জানলা কি, ফ্রিকোয়েন্সিটা জানলা কি, যে এনইফিতে 20% কি ছেলে। এখন এই যে এনইফিতে 20% ছেলে, এই যে এইটা কেন 20% ছেলে, কেন এনইফিতে 20% ছেলে, মানে কেন এনইফিতে এত মেয়ে ভর্তি হয়, কেন এনইফিতে এত বেশি ছেলে ভর্তি হয়, এর মূল কারণটা কি। তো এই যে ফ্যাক্টরস বা এই যে আদার যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কোথায় জানা হয়, এক্সট্রা আরো ব্রডলি কোথায় জানা হয় বলতো, সেটা জানা হয় হলো আমাদের ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে। এই কথাটা একটু হলো বুঝছো কিনা, আমি জাস্ট খালি বললাম যে একটু বুঝছো কিনা, না বুঝলে আরো আরো তোমাদের জন্য আছে। খেয়াল করে দেখো তো, যে আমরা বাংলাদেশের সাবজেক্ট হিসেবেই আমাদের বাবা মারা বা আমাদের এই যে সোকল সোশ্যাল, মানে সোকল সোসাইটি কি জানে বলতো, যে বাংলাদেশের সাবজেক্ট মানে কি বলতো, সিএসসি, তাই না? তোমরা খেয়াল করে দেখবা যে আমরা এটা বলতে পারি যে অ্যাবাউট, মনে করো যে অ্যাবাউট কত, যে ডিআই, হ্যাঁ, সাবজেক্ট মানে কি সিএসসি। এখন এই যে সাবজেক্ট মানে সিএসসি, বলা হলো কি, যে বেশিরভাগ 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 স্টুডেন্ট কি কোথায় পড়তেছে বলতো, সিএসসি তে পড়তেছে। মনে করো বেশিরভাগ স্টুডেন্ট কতজন, মনে করো 80% স্টুডেন্টই, কথার কথা বলতেছি যে 80% স্টুডেন্ট কি বলতো সিএসসি তে পড়তেছে। তাহলে এই যে একটা পার্সেন্টেজ বা একটা ফ্রিকোয়েন্সি, জাস্ট খালি ফ্রিকোয়েন্সি, আমরা তো ডিপলি জানতে চাচ্ছি না যে কেন সিএসসি তে বেশি স্টুডেন্ট পড়ে, কেন সিএসসি তে এত বেশি স্টুডেন্ট, কেন সবার সিএসসি নিয়ে এত আগ্রহ, কেন, এই কেন কথাটা বা এর ভিতরকার যে মূল রিজনটা বা মূল ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে জানতে চাই না। আমরা জাস্ট খালি আমাদের যে যতটুকু কি লাগবে, আমরা জাস্ট খালি আমাদের ফ্রিকোয়েন্সিটা জানলেই হয়ে যায়। তো অত ডিপলি আমরা কিন্তু জানতে চাই না। যদি কোথাও ডিপলি না জানতে চাওয়া হয়, সেটা কি বলতো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এইখানে জাস্ট খালি একটু জানলেই হবে। আর এই ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি অনেক ডিপলি, মানে ডিপলি কি করা হয় বলতো, আলোচনা করা হয় ঘটনাটার ক্ষেত্রে, মানে কেন হচ্ছে, কি ব্যাপার, এই যাবত কোরিলেশন কি, একটার সাথে একটা কোরিলেশন কি, একটার সাথে একটা রিলেশন কি, যাবতীয় ডিপ ব্যাপারগুলা এইখানে মূলত আলোচনা করা হয়। জাস্ট খালি কনসেপ্টটুকু একটু বুঝলেই হবে, আর এত বেশি দরকার নাই। তো যাই হোক, খেয়াল করো যে এইখানে আমরা দেখতে পারি যে এখানে কি আছে, যে দিস ইজ ইনভলভিং সামারাইজ দ্য সেট অফ ডাটা
ইউজিং মেথডস লাইক মিন মিডিয়ান মোড, এইগুলা ব্যবহার করা হয় ডিসক্রিপটিভ, এই যে কি মিন মিডিয়ান মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স সব পড়বো, সব এই জায়গায় যাবতীয় যা দেখেছি সব পড়বো। এইখানে জাস্ট খালি কি আমরা এখানে মূলত কি এখানে যেই ডাটাগুলা জাস্ট খালি কত পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজটা জাস্ট খালি ভিজুয়াল ফর্মে আমরা কিন্তু জাস্ট খালি গ্রাফে দেখতে পারি। কিভাবে এটাও একটু বলে দিচ্ছি। মনে করো যে বাংলাদেশে মনে করো যে এটা একটা গ্রাফ, এটা একটা মনে করো পাই চার্ট। এই পাই চার্টের মনে করো 80% কি বললাম, 80% কি বলতো সিএসসি স্টুডেন্ট, বা 80% কি বললাম বলতো সিএসসি স্টুডেন্ট, বা 80% হলো কি আমাদের এনএফিতে কি বলতো এনএফিতে ছেলে, সরি ছেলে না তো তুক্কু, 80% কি মেয়ে। তাহলে এই যে আমরা এই পার্সেন্টেজটা এই ফ্রিকোয়েন্সিটা জেনে জাস্ট খালি একটা ভিজুয়াল ফর্ম আমরা ক্রিয়েট করতে পারলাম, জাস্ট খালি গ্রাফে কি করতে পারলাম, ইমপ্লিমেন্ট করতে পারলাম। অ্যান্ড এই জিনিসটাকে বলা হয় কি আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আই হোপ একটুখানি এবার একটু বুঝছো। এখানে জাস্ট খালি আমাদের কি ডাটার যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আমরা জাস্ট খালি জানতে পারি, আশা করি বুঝতেছি তাই না? তো এখানে কিছু টাইপস, এই টাইপসগুলো একটু নিজেরা একটু দেখিও, আমার ইম্পর্টেন্ট না। এইখানে যে আমাদের কি দেখতেছো এখানে একটা আছে, এটা আমার ইম্পর্টেন্ট, জাস্ট খালি একটু জানার জন্য দেখে রাখো, একটু মুখস্থ করে রাখিও যে সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার অফ কি ভেরিয়েবিলিটি, মিন মিডিয়ান মোড, রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স। তারপরে এই যাবতীয় যা দেখতেছো এই প্রত্যেকটা জিনিস আমরা অনেক বিস্তারিতভাবে আরো পরে অনেক আলোচনা করব। তো প্যারা খাওয়ার কিছু নাই, আমরা আপাতত জাস্ট খালি স্কিপ করলাম, কারণ এই সবগুলো জিনিসই তোমাদের কাছে অপরিচিত লাগতে পারে। তো এই জন্য ভয় পাওয়ার কিছু নাই, আমরা ভয় থেকে দূর করার জন্য আমরা ওইগুলো স্কিপ করলাম একটু, কারণ আমরা এই যে সবকিছু আস্তে আস্তে শিখে ফেলবো। এরপরে খেয়াল করো যে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে মূলত কি তোমার যে স্যাম্পল ডাটাটা ছিল ওই স্যাম্পল ডাটার একটা কনক্লুশন ওরা দাঁড় করাই দিতে পারে। কিভাবে দাঁড় করাই দিতে পারে? আমি একটু আগেই বললাম যে আমাদের এনএফির 80% কি বলতো মেয়ে। এখন এখানে কেন কেন এই কথাটা যদি আসে, আমি যদি আমার মানে নলেজ থেকে যদি একটু বলি যে সাধারণত মেয়েরা মুখস্থবিদ্যায় খুবই পারদর্শী, মেয়েরা কি বলতো মুখস্থবিদ্যায় খুবই পারদর্শী। অ্যান্ড মেয়েরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই আদার্স সাবজেক্ট তো পড়েই, বাট বায়োলজিক্যাল সাবজেক্টগুলোতে মেয়েদের খুবই আগ্রহ, কেমিস্ট্রি রিলেটেড। আর তার পাশাপাশি কি এনএফিতে রান্না বান্নার যে ব্যাপারটা আছে, তো যাবতীয় সবকিছুর ক্ষেত্রে এইগুলা কিছুটা মানে মেয়েদের সাথে কি সামঞ্জস্য যায় আর কি, ছেলেদের সাথেও যায়, মাস্ট বি যায়। এখন কি আর আগের যুগের মতো আমরা আসি? অবশ্যই যায়। বাট এই যে খেয়াল করো যে এই ফ্যাক্টর গুলা বা এই যে একটা কনক্লুশন দাঁড় করলাম যে কেন এত পড়তেছে এনএফিতে, তো এই 80% স্টুডেন্ট কেন পড়তেছে, তো আমি কিন্তু একটা কনক্লুশন দাঁড় করাতে পারি যে এই কারণে এনএফিতে এত মেয়ে ভর্তি হচ্ছে। তো এই যে আমি একটা জিনিস গেস করতেছি, মানে কি যেন বলে, আমি একটা জিনিস মানে একটা কনক্লুশন দাঁড় করে দিতে পারতেছি, এই জিনিসটাই মূলত কোথায় দেখা হয়? ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে দেখা হয়। এই তো টুকটাক কথা। এখন খেয়াল করো, আমি তোমাকে জাস্ট খালি একটু বলে রাখি, আমি এই ফার্স্ট লেকচার তোমাদের আরেকটু মানে বায়োস্ট্যাটিক্স গুরুত্ব কতটুকু একটু তোমাদের যদি আরেকটু বলে থাকি, মানে প্রত্যেকটা লেকচারের গুরুত্ব কতটা সেটা যদি আরেকটু বলি, খেয়াল করে দেখো। আজকে যেই ফার্স্ট লেকচারে কিছু কিছু টপিক পড়বো, এই ফার্স্ট লেকচার তোমার একদম লাস্ট লেকচারও কাজে লাগবে। তুমি খেয়াল করে দেখবা লাস্ট লেকচারেও মানে একদম লাস্ট কিছু টপিক আছে, ওই টপিক গুলোতেও বা মিডের টপিক ফাইনাল কাজে লাগতেছে, মানে একটার সাথে আর একটা রিলেটেড, মানে একটা সারা মানে বায়োস্ট্যাটের একটা টপিক তুমি যদি না বুঝো তার পরের দিন তার ওই টপিকটা বুঝতে পারবা না। দেখো তোমরা যখন আমার ম্যাথ ক্লাসগুলো করতেছিলাম মানে সেকেন্ড সেমিস্টারে, তখন কিন্তু তুমি র্যান্ডমলি একটা ক্লাস মানে স্কিপ করে তুমি চাইলে তোমার একটা নতুন টপিক জানতে যাচ্ছ, তুমি র্যান্ডমলি 1 নাম্বার লেকচার বাদ দিয়ে তুমি 2 নাম্বার লেকচারে চলে যাইতে পারতেছিলা, কারণ কি একটার সাথে একটা রিলেটেড ছিল না। বাট তুমি যদি লেকচার 1 এর একটা টপিক না বুঝে লেকচার 2 তে চলে যাও, তুমি দেখবা কি আসলে হা হয়ে বসে আছো, কারণ তোমার ওই টপিক সম্পর্কে আইডিয়া নাই। সো এই জন্য বলতেছি প্রত্যেকটা জিনিস যেন একদম ডিপলি মাথায় ঢুকে থাকে, এই জিনিসগুলো একটু বলে রাখলাম। তো যাই হোক, আমরা শুরুতে জাস্ট খালি অল্প একটু জিনিস শিখছি, আমরা কিন্তু এখনো পড়াশোনাতে যাই নাই। আমরা জাস্ট খালি কি শিখলাম যে স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে যে 2 প্রকার দেখলাম, যে কি কি, একটা হলো ডেসক্রিপটিভ আর একটা হলো কি ইনফারেন্সিয়াল। ডেসক্রিপটিভে আমরা দেখলাম কি যে এইখানে জাস্ট খালি আমরা ফ্রিকোয়েন্সিটা কি, এই ফ্রিকোয়েন্সি সম্পর্কে আমরা জাস্ট খালি একটু আইডিয়া নেই, আমরা জাস্ট খালি একটু নলেজটা নেই, আর এরপরে সেটা একটু ভিজুয়াল ফর্মে গ্রাফ আকারে আমরা দেখতে পারি এই আর কি। আর এরপরে কি আছে,
যে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে আমরা একটা কনক্লুশন দাঁড় করাইতে পারি, বা মনে করো আমরা একটা ধারণা করছি, ওই ধারণাটার ক্ষেত্রে সেটা সঠিক নাকি ভুল, এই জিনিসগুলো আমরা কি করতে পারি বলতো, এই জিনিসগুলো আমরা টেস্ট করে ফেলতে পারি। তাহলে ওই সব টেস্টকে আবার বলা হয় হাইপোথিসিস টেস্টিং। এইগুলো আমি এখনই চাচ্ছি না যে তোমাদের ভয় দেওয়ানোর জন্য এগুলো সম্পর্কে বলতে, কারণ এই হাইপোথিসিস টেস্টিং নামে একটা লেকচারই আছে, মানে বিশাল একটা লেকচার, একটা চ্যাপ্টারই আছে। তো আমি চাচ্ছি না এই সম্পর্কে অত প্যারা দিতে, জাস্ট খালি বলে রাখতেছি যে তাহলে এই যে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের হাইপোথিসিস টেস্টিং বা আদার্স আরো অনেক কিছু দেখি, তারপর বিভিন্ন প্রকার বিষয়াদি দেখি, এই অনেক কিছু দেখি। আমরা জাস্ট খালি বললাম কি যে ডেসক্রিপটিভে আমরা জাস্ট খালি কি যে ফ্রিকোয়েন্সিটা জানি, এটু জানলেই হবে। আর ইনফারেন্সিয়ালে আমরা কি করি যে আমরা একটা কনক্লুশন দাঁড় করাই দেই। এই তো এরপরের টপিকটা কি দেখো, যে এরপরের টপিকটা হলো হাইপোথিসিস টেস্টিং। আমি আবার বলতেছি, তোমরা চাইলে এই হাইপোথিসিস টেস্টিংটা আপাতত এইখান থেকে স্কিপ করতে পারো, বাট স্কিপ করা থেকে জাস্ট খালি একটু ধারণা নিতে পারো। আমি একটু ধারণা বলি। ধারণাটা কি, আমি মনে করি যে সকালে আমি জাস্ট খালি একটা ধারণা করতেছি, হ্যাঁ, যে সকালে ব্রেকফাস্ট করা উচিত। আমি জাস্ট খালি একটা ধারণা বলতেছি, হ্যাঁ, যে ব্রেকফাস্ট করা মাস্ট বি উচিত, আমাদের শরীরের জন্য অনেক কি বলতো গুরুত্বপূর্ণ। আমি জানা জিনিস মানে তোমাদের বোঝার সাপেক্ষে একটা সহজ এক্সাম্পল দিচ্ছি। তো আমি জাস্ট খালি ধারণা করলাম যে কি, যে এই যে সকালবেলা ব্রেকফাস্ট করা মাস্ট বি উচিত, এন্ড আমি এই একটা ক্লেম দাঁড় করে দিলাম, যে আমি একটা ক্লেম দিলাম কি, যে সকালবেলা কি করা উচিত, সকালবেলা মানে মাস্ট বি কি করা উচিত বলতো, মাস্ট বি ব্রেকফাস্ট করা উচিত। এই ক্ষেত্রে তোমরা রিসার্চাররা প্রমাণ করলো, এন্ড প্রমাণ করার পরে দেখলো যে হ্যাঁ আসলে সঠিক। তাহলে তোমার যে ক্লেমটা ছিল সেটা কি হয়ে গেল বলতো, সঠিক হয়ে গেল। আবার এরপরে খেয়াল করো যে এরপরে অনেক সময় দেখা গেল কি, যে এটা তো সহন হবে না, তারপরে জাস্ট বোঝানোর বলতেছি যে তুমি অনেক ধরনের ডাটা কালেক্ট করে বুঝলা যে ব্রেকফাস্ট করা উচিত না, তাই না? ব্রেকফাস্ট করা কি উচিত না। যেমন মনে করো যে আমি সময় পাচ্ছি না, খাবার খাইতে পারছি না সকালে, জাস্ট খালি কি মনে করো অনেক সময় দুপুরেও তো খাবার খাইতে সময় পাই না। তো এরকম বিষয়টা তখন আমি বলে দিলাম কি, যে ব্রেকফাস্ট করা কি উচিত না, বাট আসলে কিন্তু উচিত, তাই তো? তো উচিত না এক জায়গায় বললাম কি উচিত, আর এক জায়গায় বললাম কি বলতো উচিত না। তাহলে এক জায়গায় আমি যে পজিটিভ কথা বললাম, এই পজিটিভ কথাটাকে আমরা বলবো কি অল্টারনেটিভ হাইপোথিসিস। আর আমরা যে বললাম কি উচিত না, নেগেটিভ কথাটা কাইন্ড অফ কি নাল হাইপোথিসিস। তো এটু খেয়াল করো যে তাহলে কি হাইপোথিসিস জিনিসটা কি। হাইপোথিসিস হলো একটা ধারণা। কেমন ধারণা? তুমি কি মানে তুমি জাস্ট খালি একটা মুখের কথায় ধারণা করে দিলা তাইলে কি হবে? অ্যাকচুয়ালি কিন্তু না। একটা তোমার ওই কথার উপর একটা ফ্যাক্ট থাকতে হবে, তোমার ওই কথার উপর রিসার্চ থাকতে হবে, ওই কথার উপর ডাটা থাকতে হবে, তা আরো আনুষঙ্গিক অনেক কিছু থাকতে হবে। জাস্ট খালি জানার জন্য জানো যে হাইপোথিসিস টেস্টিং হলো জাস্ট একটা ধারণা, আর ওই ধারণাটাকে প্রুভ করা হয় কোথায়? হাইপোথিসিস টেস্টিং এ। এন্ড হাইপোথিসিস কয় প্রকার? দুই প্রকার, একটা হলো নাল হাইপোথিসিস আর একটা কি অল্টারনেটিভ হাইপোথিসিস। তো নাল হাইপোথিসিসের ক্ষেত্রে আমরা কি সেটাকে না মানে আমার যে ক্লেমটা থাকে সেটাকে আমরা নেগেটিভলি তুলে ধরি, আর এই যে যে আর হলো অল্টারনেটিভ হাইপোথিসিস কি বলতো, আমরা সেটা পজিটিভলি তুলে ধরি। মানে আমি একটা কথা বলছি, ওই কথাটার মানে সেটা কি বলতো পারফেক্ট হিসেবে বলছি মনে করো, তাহলে সেটা কি যাবে আমার অল্টারনেটিভ হাইপোথিসিসে। আর নাল হাইপোথিসিস যাবে কি, যে আমি যে কথাটা বলছি সেটা নেগেটিভ, মানে কি একটা ব্যাপার থাকবে, নেগেটিভ একটা জিনিস থাকবে। তো ওইটাকে আমরা কি বলবো? নাল হাইপোথিসিস। আশা করি একটু হলো বুঝছো। আর না বুঝলেও প্যারা নাই, কারণ কি হাইপোথিসিস টেস্টিং নিয়ে একটা বিশাল লেকচারই আছে। তো যাই হোক, আমরা অনেক কিছু বুঝলাম। এন্ড এরপরে কি আছে, এরপরে কি আছে, আমরা কোথায় যাব? হ্যাঁ, হাইপোথিসিস শেখার পরে এখন আমরা নতুন আরেকটা টপিক পড়ব। এন্ড এখন আমরা যে টপিকটা বোঝার চেষ্টা করব সেটা হলো পপুলেশন আর হলো স্যাম্পল। এখন আমরা যেটা পড়ব সেটা হলো পপুলেশন আর হলো স্যাম্পল। আমি একটু এক্সাম্পল দিই, সব কথার শেষ কথা এক্সাম্পল স্যার আমরা কিছু বুঝি না। মনে করো, দাঁড়াও একটা মিনিট, হ্যাঁ ওয়েট এ মিনিট, হ্যাঁ মনে করো যে তুমি কি করতে চাচ্ছ, রিসার্চ করতে চাচ্ছ। রিসার্চ করার জন্য তুমি কি করতে চাচ্ছ, যে অনেকগুলো মানুষকে নিয়ে কি করতে চাচ্ছ বলো তো, রিসার্চ করতে চাচ্ছ। তো তোমার রিসার্চের জন্য লাগে কি, ডাটা লাগে। এন্ড তুমি মনে করো যে মনে করো তুমি কি নিয়ে রিসার্চ করবা, মনে করো তুমি একটা ভার্সিটির স্টুডেন্ট নিয়ে রিসার্চ করতে যাচ্ছ। তো এই রিসার্চের ক্ষেত্রে তোমার পক্ষে কি সম্ভব পুরো একটা ভার্সিটির
প্রত্যেকটা স্টুডেন্টের কাছে গিয়ে গিয়ে ডাটা নেওয়া তোমার কি সম্ভব? সম্ভব না। তো খেয়াল করো, আমরা তাহলে তখন কি করি? আমরা একটা এস্টিমেট, মানে একটা কোনো একটা কি বলতো, একটা নির্দিষ্ট কিছু পরিমাণ মানুষকে স্যাম্পল হিসেবে নেই, ওই স্যাম্পলের ভিত্তিতে বলি যে পুরা মানুষদের ক্ষেত্রে ডাটাটা সঠিক নাকি সঠিক না, এরকম বিষয়াদি। আমি জাস্ট খালি আবারও বলতেছি, বোঝার চেষ্টা করো যে ড্যাফোডিলের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে তোমার কি ডাটা নেওয়া সম্ভব না। তো তুমি কি করো তখন? মনে করো যে তোমার সুবিধার জন্য তুমি কি করো, 100 জনের নিয়ে কাজ করো। ওই 100 জনের নিয়ে কাজ করার পরে তুমি মনে করো যে তোমার ড্যাফোডিলে মনে করো 25,000 স্টুডেন্ট আছে, তুমি কাজ করলা কি মনে করো যে 1,000 জন নিয়ে মনে করো কাজ করলা। তুমি 1,000 জনের ভিত্তিতে 25,000 জনের জন্য একটা কি করলা বলো তো, একটা ক্লেম দাঁড় করাইলা বা একটা কথা বললা। তো ওই তোমার ভিত্তিটা কি 25,000 জনের, সরি তোমার ভিত্তিটা কি স্যাম্পলটা কি বলতো, 1,000 জন নিয়ে তুমি কি করছো, কাজ করছো। তো এই যে বিষয়টা যে তুমি 1,000 জন নিয়ে কাজ করছো, এই জিনিসটা হলো স্যাম্পল। এই জিনিসটাকে কি বলা হয়? স্যাম্পল। আর তুমি ওই 1,000 জনের ভিত্তিতে তুমি কি বলছো, যে 25,000 জন স্টুডেন্টের কথা বলছো, মানে 25,000 জন স্টুডেন্টের সাথে মেলাইছো যে এই ফ্যাক্টগুলা শুধু যে 1,000 জন না, পুরা ভার্সিটির স্টুডেন্টের সাথে হইতে পারে। তাহলে এই যে পুরা ভার্সিটির স্টুডেন্টের সাথে হইতে পারে, এই জিনিসটা কি বলতো, আমার ওই 25,000 স্টুডেন্ট গুলো কি বলতো, ওই জিনিসগুলো হলো আমার পপুলেশন। আই হোপ একটুখানি বুঝছো। এখন বুঝি বা না বুঝি আরো অনেক কথাবার্তা আছে, আমরা আস্তে আস্তে অনেক বুঝে যাব, প্যারা খাইও না। খেয়াল করো যে কোথায় জানছিলাম, পপুলেশন আর হলো কি স্যাম্পল। পপুলেশন হলো কি, যে কই জানো, হ্যাঁ পপুলেশন জিনিসটাকে আমি লিখে দেই, এখান থেকে বোঝার থেকে আমি লিখে দেই যে পপুলেশন হলো এমন একটা জিনিস যে এন্টায়ার পিপল, পিওপিএল, এন্টায়ার পিপল অফ অবজেক্টস, এন্টায়ার পিপল অফ অবজেক্টস। পরীক্ষা আসলে এটাই লিখিও। এখান থেকে মূলত কি আসে, পপুলেশন আর স্যাম্পলের কি আসে বলতো, পার্থক্য আসে। তো পপুলেশন আর স্যাম্পলের পার্থক্যের ক্ষেত্রে 1 নম্বর পয়েন্টে কি লিখবা, যে পপুলেশন জিনিসটা কি, যে এন্টায়ার পিপল অফ দ্য অবজেক্টস দ্যাট শেয়ার এ কমন ক্যারেক্টারিস্টিক্স, কমন কমন CHRACTRISTICS, বানান বলতে পারে। তাও দেখো যে খেয়াল করো যে পপুলেশন কথা বলে আমার, যে পপুলেশন তাহলে খেয়াল করো ড্যাফোডিলের কাদের ক্যারেক্টার নিয়ে কথা বলবে, কাদের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবে বলতো, 25,000 স্টুডেন্ট নিয়ে কথা বলবে। ওই অনুপাতে একটা কি বলতো, ক্লেম হবে। এই আর কি, যে খেয়াল করো যে বলা হলো কি, যে মনে করো তুমি আরো একটা সহজ এক্সাম্পল দিই, দেখো তো বুঝো কিনা, কোনটা পপুলেশন কোনটা স্যাম্পল, দেখো বুঝাইতে পারে কিনা। মনে করো একটা রিসার্চে, মনে করো তুমি মনে করো রিসার্চার, বা মনে করো একটা রিসার্চে পাওয়া গেছে কি, যে একটা স্কুলের 50 জন স্টুডেন্টের বিএমআই এর গড় হলো, মনে করো কত বলবো, মনে করো কত 22.9 মনে করো। কি বললাম, যে একজন রিসার্চার খেয়াল করছে কি, একজন রিসার্চার বলছে কি, যে 50 জন স্টুডেন্টদের 50 জন স্টুডেন্টের বিএমআই এর গড় কত বলো, মানে আনুপাতিক, মানে গড় সাধারণত কতর মধ্যে রয়েছে বলতো, মানে বেশিরভাগ সবগুলো মিলে গড় কত আসছে বলতো, 22.9 আসছে। এই যে খেয়াল করো, তাহলে এই ক্ষেত্রে একটা ক্লাসের মধ্যে স্টুডেন্ট ছিল কয়জন, 50 জন। এন্ড তুমি কি কাজ করছো কাদের নিয়ে বলতো, 50 জনের কথাই বলতেছো। 50 জনের হিসাব করেই 50 জনের অনুপাতে তুমি কি করছো, একটা রিসার্চ করছো বা কাজ করছো। তাহলে বিষয়টা এরকম, একটু বোঝার চেষ্টা করো। এই যে তুমি 50 জনে কাজ করলা, এই যে 50 জন, এই 50 জনের ক্ষেত্রে মানে যতজন ছিল তাদের প্রত্যেকটা নিয়ে তুমি কথা বলছো। তো এই জিনিসটা কি সবাইকে নিয়ে কথা বলে, তো সেটাকে বলবো আমার পপুলেশন। এখন খেয়াল করো, এই এক্সাম্পলটা যদি আমি এইভাবে বলতাম, যে একজন রিসার্চারের ক্ষেত্রে, ওই রিসার্চারের ক্ষেত্রে 50 জনের ডাটা কালেক্ট করা সম্ভব হয় নাই। কথার কথা বলতেছি, যে ওই রিসার্চার বা তুমি মনে করো রিসার্চার, তোমার ক্ষেত্রে 50 জনের ডাটা কালেকশন করা সম্ভব হয় নাই, সামহাও মনে করো সম্ভব হয় নাই। তুমি কি করছো, 10 জনের ডাটা কালেক্ট করছো। এন্ড এই 10 জনের সাথে ডাটা কালেক্ট করার পরে তাদের মধ্যে যে কমন ক্যারেক্টার আছে, ওই জিনিসগুলো মিলাইছো। মিলানোর পরে বলছো কি, যে তুমি 10 জনের অনুপাতে দেখছো কি, যে 50 জনের 10 জনের বিএমআই এর অনুপাত করে দেখছো, মনে করো কত
22 মনে করো 5 দেখছো, তাহলে তুমি এই প্রেক্ষিতে তুমি আনুপাতিক এরকম বলতে পারো যে এই 10 জনের ভিত্তিতে তোমার 50 জনের বিএমআই এর কাছাকাছি হইতে পারে। তুমি এই কথা কিন্তু বলতেই পারো। আমার কথাটা বুঝছো কিনা জানি না, আমি আবারও বলতেছি যে তুমি এই কথাটা কিন্তু বলতে পারো যে তুমি মানে 50 জনের ডাটা কালেক্ট করা তোমার পক্ষে পসিবল হয় নাই, 50 জনের কাছে তোমার ডাটা কালেক্ট করা পসিবল হয় নাই, সামহাও পসিবল হয় নাই। আমি খুবই ছোট একটা রেশিও নিছি, বাট আরো অনেক বড় রেশিও অনেক ক্ষেত্রে হয়। আমি জাস্ট করে বোঝানোর জন্য বলতেছি যে 50 জনের ডাটা তোমার নেওয়া পসিবল হয় নাই, বা 50 জনের বিএমআই হিসাব করা তোমার পসিবল হয় নাই। তুমি তোমার সুবিধার জন্য 10 জনের ডাটা কালেক্ট করছো, এন্ড ডাটা কালেক্ট করার পরে দেখছো কি যে 10 জনের এই যে বিএমআই এর ব্যাপারটা আনুমানিক কত আসতেছে, 22.5 আসতেছে। তো তুমি এই 10 জনের প্রেক্ষিতে বা 10 জনের সাপেক্ষে একটা কথা বলতে পারো যে তোমার এই ক্ষেত্রে 50 জনের বিএমআই এই মানে 22.5 একটু বেশি হতে পারে, বা 22.5 একটু কম হতে পারে। মনে করলাম যে কত 23 হইতে পারে, বা মনে করলাম কত 21 হইতে পারে, কথার কথা বলতেছি। তাহলে এই যে এই কাছাকাছি হইতে পারে, তো মূল কথাটা কি, তুমি এই কাছাকাছি যে হইতে পারে মানে 22.5 যে কাছাকাছি হইতে পারে, এই তথ্যটা তুমি কিসের ভিত্তিতে দিলা? এই 10 জনের ভিত্তিতে দিলা না, তুমি এই 10 জনের ভিত্তিতে তুমি 50 জনের কথা বলছো। তাহলে যখন তুমি 50 জনের কথা বলতেছো, পুরা সবার কথা বলতেছো, তখন তারা কি হবে বলতো, পপুলেশন। আর যখন তুমি একটা নির্দিষ্ট পপুলেশন থেকে তুমি কয়জনের ডাটা কালেক্ট করে মানে কয়জনের ডাটা কালেক্ট করে তাদের সাপেক্ষে এই ফুল পপুলেশনের কথা বলতেছো বা এন্টায়ার পপুলেশনের কথা বলতেছো, তখন সেটা কি হয়ে যাবে বলতো, তখন সেটা হয়ে যাবে হলো স্যাম্পল। তখন সেটা কি হয়ে যাবে বলতো, স্যাম্পল। তো আশা করি একটু বুঝছো। তাহলে পপুলেশন কি, স্যাম্পল কি, এটা এখানে যা যা আছে একটু খালি দেখতে পারো তোমাদের সুবিধার জন্য, বাট কনসেপ্টটা তোমার যেন মাথায় গাঁথা থাকে। একদম ভালো মতো বলে দিলাম যে এই কনসেপ্ট যেন তোমার ভালো করে মাথায় থাকে, এটা বলে রাখতেছি। তো এর পরের টপিকে আমরা যাই। তাহলে স্যাম্পল বুঝছি, পপুলেশন বুঝছি। এই স্যাম্পল আর পপুলেশন, আমি আবার বলতেছি, এই স্যাম্পল আর পপুলেশন লাস্ট লেকচারও লাগবে, মিলাই নিও আজকের লেকচার আর এই লাস্ট লেকচারের সাথে মিলাই নিও। এই আজকে তো লেকচার 1, তাই না? একদম লাস্টের যে লেকচারটা হবে সেই লেকচারের সাথে মিলাই দেখবা যে পপুলেশন আর স্যাম্পল কাজে লাগতেছে। তো এই পপুলেশন আর স্যাম্পলের কনসেপ্টটা তোমার মাথায় ঢুকছে কিনা একটু আমাদের বলিও, হ্যাঁ? আশা করি বুঝছো। পপুলেশন হলো কি, সবাইকে নিয়ে। আর স্যাম্পল কি, যে কয়জন নিয়ে তুমি কাজ করছো তাদের সাপেক্ষে সবার কথা বলতেছো, সবার তোমার যে রিসার্চ বা তোমার যে অ্যানালাইসিস সবাইকে মিলাচ্ছ জাস্ট খালি তোমার স্যাম্পলের প্রেক্ষিতে, বা তোমার যেই মানে কয়জন নিয়ে যে কাজ করতেছো অল্প কয়জন নিয়ে, সেটার প্রেক্ষিতে তুমি এন্টায়ার পপুলেশনের কথা বলতেছো, সেটাকে তুমি কি বলবা, স্যাম্পল। আর এন্টায়ার পপুলেশনকে কি বলা হয়, পপুলেশনই তো, তাই না? এই আর কি, মানে এন্টায়ার যে অবজেক্ট গুলো আছে বা এন্টায়ার পিপলদের কি বলা হয়, পপুলেশন বলা হয়। আই হোপ বুঝছো। এরপরে আমাদের বায়োস্ট্যাটিক্সের ক্ষেত্রে আমাদের কি কি লাগে, প্যারামিটার আর স্ট্যাটিস্টিক। এই সরি, না ঠিকই বলছি, প্যারামিটার আর একটা কি বলতো, স্ট্যাটিস্টিক, এটা লাগে। এন্ড পরীক্ষায় এই পপুলেশন, আমি বলি পরীক্ষার ক্ষেত্রে মানে বায়োস্ট্যাটের ক্ষেত্রে থিওরি থেকে কি আসতে পারে, পপুলেশন, পপুলেশন ভার্সেস স্যাম্পল, এটার পার্থক্য আসতে পারে, এটা 1 নম্বর কথা। দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা হলো প্যারামিটার, প্যারামিটার ভার্সেস কি বলতো, স্ট্যাটিস্টিক আসতে পারে। তো এখন বিষয় হলো কি, তোমরা এখন বলতে পারো যে ভাই পার্থক্যগুলোকে আপনি পড়াবেন না, আসলে এই পার্থক্যগুলোর থেকে কনসেপ্ট বোঝানোটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। পার্থক্য তোমরা জাস্ট খালি কি বলবা, চ্যাটজিপিটিকে বলবা যে জাস্ট খালি কি বলতো, আমাদের কি 4টা-5টা পার্থক্য দিয়ে দাও, বাংলায় ইংলিশে যেমনি হোক, ইজিলি অনেক সুন্দর পার্থক্য দিয়ে দেবে, তোমরা জাস্ট খালি পড়ে নিবা। তো তোমার পড়ার জন্য আমি আবার বলতেছি, প্যারামিটারটা আমরা পড়াবো, স্যাম্পলটা তোমরা একটু পড়ে নিও, হ্যাঁ? বাট ইজি কনসেপ্ট, তোমরা জাস্ট খালি বুঝলেই হয়ে গেল। এখন খেয়াল করো যে এখন আমরা যেটা দেখব সেটা হলো কি বলতো, প্যারামিটার। এখন আমরা যেটা দেখব, এখন সেটা শিখবো, সেটা হলো কি প্যারামিটার। মনে রাখবা, পিতে প্যারা, পিতে পপুলেশন। মানে কি, মানে হলো যে বিভিন্ন প্রকার নিউমেরিক্যাল ভ্যালু থাকবে। তুমি রিসার্চ করার ক্ষেত্রে, তুমি তো রিসার্চার হবা, তাই না? তুমি রিসার্চ করার ক্ষেত্রে বিভিন্ন প্রকার নিউমেরিক্যাল ভ্যালু নিবা, তাই না? মেরিক্যাল ভ্যালু নিবা। এন্ড তোমার নিউমেরিক্যাল ভ্যালুগুলো যদি
পপুলেশনের বেসিসে হয়, তোমার নিউমেরিক্যাল ভ্যালুগুলা যদি পপুলেশনের বেসিসে হয়, যেমন আমরা একটা ক্লাসের ক্ষেত্রে 50 জন স্টুডেন্টের কথা বলছিলাম যে বিএমআই এত হইতে পারে, বা হাইটের গড় এত হইতে পারে, ওয়েটের গড় এত হইতে পারে, আরো অনেক কথা হইতে পারে। আমি জাস্ট খালি একটা কথা বলছি। তো তুমি যদি 50 জনের কথা বলো বা 50 জনের নিউমেরিক্যাল ডেটা নিয়ে অ্যানালাইসিস করো, এন্ড এই যে 50 জনের ডাটা নিয়ে যে কথা বলতেছো বা 50 জনের ডাটা নিয়ে কাজ করতেছো, এটার পপুলেশন নিয়ে কাজ করতেছো, এটা কিসের সেটাকে আমরা কি বলবো বলতো? প্যারামিটার বলবো। আর এরপরে তাহলে বাকি হলো কি বলতো? স্ট্যাটিস্টিক। স্ট্যাটিস্টিক মূলত কি, যে আমরা কি করতেছিলাম যে 10 জনের বেসিসে কাকে মানে কি ক্লেম করতেছিলাম বা কি অ্যানালাইসিস করতেছিলাম, 50 জনের কথা বলতেছিলাম, বা 50 জনের ব্যাপার সেবার কি হইতে পারে বা এর কাছাকাছি কিরকম হইতে পারে সেই জিনিসগুলো দেখতেছিলাম, তাই না? তাহলে এই যে যদি তোমার যেই মানে তোমার যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো আছে, তাই না, তোমার তো নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে কাজ করবা, এজের গড়, তারপরে কি বলতো যে কি যেন বলে ওয়েটের গড়, বিএমের গড়, আরো অনেক কিছুর গড় নিয়ে কাজ করবা। তো মূল কথা হলো, তোমার যদি নিউমেরিক্যাল ভ্যালুগুলো যদি যদি কি নিয়ে কাজ করে বলতো? ভ্যালুগুলো যদি স্যাম্পল নিয়ে কাজ করে, সেটাকে বলা হয় কি? স্ট্যাটিস্টিক্স। এই তো আশা করি একটু বুঝাইতে পারছি যে এখানে মূলত বিষয়টা কি ছিল, যে প্যারামিটারের ক্ষেত্রে কি নিয়ে কাজ করে? পপুলেশন নিয়ে কাজ করে। আর স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে মূলত কি নিয়ে কাজ করে? স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে মূলত কি আমাদের স্যাম্পল নিয়ে কাজ করা হয় বা স্যাম্পল নিয়ে দেখা হয়। তো এই ছিল কথাবার্তা। আমরা এই যে এখান থেকে পার্থক্য করতে পারবো না যে এই প্যারামিটারে আমরা কি ইন্টার পপুলেশন নিয়ে কাজ করি, আর স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে মূলত কি স্যাম্পল নিয়ে কাজ করি। আর এই ক্ষেত্রে খেয়াল করো যে প্যারামিটারের ক্ষেত্রে এটার একটা পার্থক্য কি, এর যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো কি ফিক্সড এবং আননোন, আমরা সেই ভ্যালুগুলো জানি না। বাট স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে মূলত যেহেতু স্যাম্পল নিয়ে কাজ করা হয়, এই ভ্যালুগুলো একটা এস্টিমেটেড একটা স্যাম্পল ডাটা নিয়ে এস্টিমেটেড একটা মানে কি বলে ধারণা আগে থেকে করা হয়ে থাকে আর কি। তো প্যারামিটারের কিছু পারপাস আছে, যে প্যারামিটারের পারপাসটা কি এটা দেখবা, যে এটা কি মূলত বিভিন্ন প্রকার ট্রু ক্যারেক্টার যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করে। আর এই ক্ষেত্রে স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে মূলত কি এস্টিমেট মানে পপুলেশনের যে এস্টিমেট যে একটা ভ্যালু আছে এই ভ্যালুটা নিয়ে কাজ করা হয়। আর এই ক্ষেত্রে এক্সাম্পল হলো পপুলেশন মিন, আর এই ক্ষেত্রে হলো স্যাম্পল মিন। এগুলো আশা করি একটু হলো বুঝছো। আমাদের এগুলো নিয়ে আরো অনেক অনেক আলোচনা আছে। আজকের টপিকটাই তো মূলত কি, আজকের লেকচারটার নাম কি বলতো? ইন্ট্রোডাকশন টু বায়োস্ট্যাটিস্টিক্স। আজকে মূলত সেরকম প্যারা নাই, আজকে অনেক ইজি জাস্ট খালি ধারণা। তো এই ধারণার মধ্যে কিছু ধারণা নিলাম। কি ধারণা নিলাম বলতো? বায়োস্ট্যাটিস্টিকের ক্ষেত্রে কি ধারণা নিলাম বলতো? বায়োস্ট্যাটিস্টিকের ক্ষেত্রে মূলত কি আমরা কি করি, যে আমরা বিভিন্ন প্রকার ডাটা কালেক্ট করি, কালেক্ট করার পরে সেগুলো কি করি বলতো? সেই ডাটাগুলোকে অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করার পরে সেই ক্যারেক্টারগুলোর অনুযায়ী কি ইন্টারপ্রেট করি, এন্ড ইন্টারপ্রেট করার পরে সেগুলোকে আমরা ভিজুয়াল ফর্মে দেখি। এরপরে কি শিখলাম যে বায়োস্ট্যাট কয় প্রকার? 2 প্রকার শিখছি। কি কি শিখছি বলতো? একটা হলো ডেসক্রিপটিভ, আর একটা কি বলতো? ইনফারেন্সিয়াল। ডেসক্রিপটিভ কি শিখছি? জাস্ট খালি আমরা পার্সেন্টেজটা দেখি যে কত পার্সেন্টেজ, কতটুকু ফ্রিকোয়েন্সি। আর আমরা ইনফারেন্সিয়ালে দেখছি কি যে কেন এই পার্সেন্টেজটা, এই ফ্রিকোয়েন্সি হওয়ার কারণটা কি, এর ভিতরকার যে রিজনগুলো আছে সেই রিজনগুলো আমরা দেখছি। এরপরে কি শিখলাম? এরপর শিখছি হাইপোথিসিস টেস্টিং। আর এই হাইপোথিসিস টেস্টিংটা কি বলতো? হাইপোথিসিস টেস্টিংটা হলো কি জাস্ট করে একটা ধারণা, কোন একটা ফ্যাক্টের উপর বেসিস করে একটা ধারণা। এই ধারণার ক্ষেত্রে কয় প্রকার শিখছি? 2 প্রকার। একটা হলো ইনফারেন্সিয়াল, সরি কি যেন বলে, একটা নাল হাইপোথিসিস, আর একটা হলো অল্টারনেটিভ হাইপোথিসিস। অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি? তোমার একটা ক্লেম, তুমি একটা কথা বললা যে বেশিরভাগ স্টুডেন্টই সিএসসি তে পড়ে, তাহলে এই যে একটা ক্লেম, এই ক্লেমটাই কি তোমার অল্টারনেটিভ হাইপোথিসিস। আর এই ক্ষেত্রে খেয়াল করো বেশিরভাগ স্টুডেন্টই সিএসসি তে পড়ে না। আমার এক একজনের মতামত এক এক রকম হইতেই পারে, ভিন্ন মত থাকতেই পারে। এই যে না কথাটা বললা, এই জিনিসটাকে বলতো আমার হলো নাল হাইপোথিসিস। এরপর কি বললাম? পপুলেশন। পপুলেশন কি? সবাইকে নিয়ে, সবার যে নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে যদি তুমি যে কাজ করো তাহলে কি বলতো? পপুলেশন সেটাকে বলা হয়। আর তুমি যদি ওই অনেকগুলো মানুষ বা অনেকগুলো পপুলেশন তুমি যদি কাজ না করতে পারো, তখন তুমি কি করতে পারো? তোমার সুবিধার জন্য তুমি কি করো বলতো? রেশিওটা কমায় নিয়ে আসো, অল্প কয়েকজন মানুষ নিয়ে কাজ করো। কাজ করার পরে তুমি পুরো একটা পপুলেশনের কি করো? একটা ধারণা দিয়ে দাও, বা একটা কথা তুমি বলে ফেলো, বা একটা ক্লেম করে ফেলো। তাহলে এই যে বিষয়টা, যে তুমি
অল্প কয়জন নিয়ে কাজ করছো, বাট কথা বলতেছো কি নিয়ে? পপুলেশন নিয়ে। মানে কি ওই স্যাম্পলটা কাজ করতেছো অল্প কয়েকজন, 10 জন নিয়ে, বাট তুমি কথা বলতেছো কি 50 জনের সাপেক্ষে। তাহলে এই জিনিসটা কি? অল্প কয়জন নিছো সেটা হলো স্যাম্পল, আর সবার যে ব্যাপারটা সেটা কি? পপুলেশন। আই হোপ বুঝাইতে পারছি। আর এই ক্ষেত্রে প্যারামিটার জিনিসটা কি? প্যারামিটার কাজ করে, মানে প্যারামিটার কিসের সাপেক্ষে হয়? প্যারামিটার মূলত আমাদের কি, যে প্যারামিটার জিনিসটা কি? নিউমেরিক্যাল ভ্যালু। কিসের নিউমেরিক্যাল ভ্যালু? পপুলেশনের নিউমেরিক্যাল ভ্যালু। আর আমাদের কি বলতো, আমাদের কি স্ট্যাটিস্টিক কি? স্ট্যাটিস্টিক মূলত কি করা হয়? এখানে মূলত কি স্যাম্পল নিয়ে কাজ করা হয়। স্যাম্পলের যে নিউমেরিক্যাল ভ্যালু আছে এগুলো নিয়ে কাজ করা হয়। এই তো খুব ইজি জিনিস পড়াইছি আমরা, তখন কিছুই পড়াই নাই। মূলত পড়াশোনা শুরু হবে এখন থেকে। তো আমরা মূলত বায়োস্ট্যাটিস্টিক্যাল ফিল মূলত কিছুই পাই নাই, আমরা জাস্ট খালি একটু ধারণা নিচ্ছি। তো ধারণাটা যাই না শেষ, এখন আমরা শিখবো হলো মূলত মেইন এই চ্যাপ্টারে মেইন যে ম্যাথ টেট আছে, মেইন যে বিষয় আদি আছে সেইগুলা। তো যাই হোক, এইগুলা তোমরা একটু খালি রিডিং দিও, রিডিং দিলেই হবে। আমরা একটু ভ্যারিয়েবল নিয়ে পড়াশোনা করব। আমরা একটু কি নিয়ে পড়াশোনা করব এখন? ভ্যারিয়েবলস নিয়ে পড়াশোনা করব। তাহলে আমরা যখন একটু ভ্যারিয়েবলস নিয়ে পড়াশোনা করতে চাই, শুরুতে খেয়াল করো ভ্যারিয়েবল জিনিসটা কি। মূলত তোমার বিভিন্ন প্রকার ইনফরমেশন থাকতে পারে। তাহলে তোমার বিভিন্ন প্রকার কি বলতো ইনফরমেশন থাকতেই পারে, বা বিভিন্ন প্রকার ইনফরমেশনের ডাটা থাকতেই পারে। তাহলে খেয়াল করো যে এক এক মানে এক এক ক্ষেত্রে তোমার ইনফরমেশনের মানে যেই বৈশিষ্ট্যটা এক এক রকম। আমি জানি আমার কথা এখন কিছুই বুঝতেছো না, বাট আমি যদি তোমাকে বলি যে আমি তোমাদের বায়োস্টেট ক্লাস করাচ্ছি, ক্লাস করাতে পেরে আমি কতটুকু খুশি, যদি বললাম আমি এতটুকু খুশি, তাহলে কি হইতেই পারে আমি অল্প একটু খুশি। তাহলে আমার আমার ক্ষেত্রে খেয়াল করো যে আমার ভ্যারিয়েবলটা কি খুবই কম। আবার খেয়াল করো আমি বললাম যে আমি এতখানি খুশি, অনেক খুশি। তাহলে এই ক্ষেত্রে কি খেয়াল করো যে এক একটা আমার যেই মানে আমার যেই ডাটাটা আছে, বা তোমার কাছে বললাম যে তোমার ইনফরমেশনের ক্ষেত্রে তোমার অনেক অল্প পরিমাণ জনসংখ্যা, মানে সরি অনেক অল্প পরিমাণ টাকা আছে, বা অনেক অল্প পরিমাণ কিছু একটা আছে। তো যাই হোক, তোমার যে ইনফরমেশন, এই ইনফরমেশনের এক একটার এক এক রকম বৈশিষ্ট্য। তাহলে এই যে ইনফরমেশনের এক একটার এক রকম বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলাই কি এক একটা ভ্যারিয়েবল। আশা করি একটু বুঝছো। যাই হোক, আমরা আরো পড়াশোনা করব, এটুকু জানলে হবে যে ভ্যারিয়েবল জিনিসটা কি। এরপরে খেয়াল করো, আর এত কিছু জানে লাভ নাই, আমার যতটুকু দরকার আমি ততটুকু বলা শেষ। এখন আমি নিজের মতো পড়াবো, কারণ এই শীট থেকে পড়াইতে খুবই আনইজি লাগে। তো খেয়াল করো, আসলে শীট থেকে পড়াইতে খুবই আনইজি লাগে। মূলত কি নিজের মতো করে পড়াইতে পারলে, মানে নিজের মতো করে কি করলে সেটা খুব ইজি হয় আসলে। দাঁড়াও একটা মিনিট, আমার মাইক্রোফোন কাজ করতেছে কিনা একটু দেখি, ওয়েট এ মিনিট। হ্যাঁ, কাজ করতেছে। তো চলো ওয়েট। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে আমার মতো খেয়াল করো, দেখো বললাম কি যে আমরা এখন শিখবো কি ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবল মোটামুটি কয় প্রকার? 2 প্রকার। আমার সাথে পড়ো। আমি আজকের মানে বায়োস্ট্যাটিস্টিকের ক্ষেত্রে মানে মূলত এখন থেকে পড়াশোনা শুরু। মূলত এই ভ্যারিয়েবল 2 প্রকার। একটা হলো রেসপন্স ভ্যারিয়েবল, আর একটা কি বলতো এক্সপ্লানেটরি ভ্যারিয়েবল। এক্সপ্লানেটরি ভ্যারিয়েবল কি বললাম? আমার সাথে পড়তে খুব অসুবিধা হবে তোমাদের। আমি কিন্তু একটা কথাই বলছি, যে আমি বলছি যে একটা হলো কি বলতো রেসপন্স ভ্যারিয়েবল, আর একটা কি বললাম বলতো ভ্যারিয়েবল কয় প্রকার? 2 প্রকার। একটা হলো রেসপন্স ভ্যারিয়েবল, আর একটা কি বলতো এক্সপ্লানেটরি ভ্যারিয়েবল। এটুকু আশা করে বুঝছো। এখন আমি এই জিনিসটা বুঝাবো। বুঝানোর আগে কি আমরা যতই বুঝি আর যতই মানে পারি, আমরা বুঝার থেকে পারার থেকে আমরা চাই কি পরীক্ষার হলে নাম্বার। তো পরীক্ষার হলে নাম্বার পাওয়ার জন্য আমি তোমাদের একটু বলি যে যতটুকু বোঝা দরকার ততটুকু। তো খেয়াল করো, আমার সাথে মুখস্থ করে তুমি পারবা না। মূলত খেয়াল করো, মনে রাখবা রেসপন্স মানে রেজাল্ট। এসইউএলটি মুখস্থ হয়ে গেছে না? আর এ রেসপন্স, আর এ রেজাল্ট। রেসপন্স মানে রেজাল্ট, রেসপন্স মানে আউটকাম, রেসপন্স মানে আউটকাম, বা রেসপন্স মানে ইফেক্ট। মুখস্থ হয়েছে কি? পরে বুঝাবো, এত বুঝাই কি করবা বলো তো? একটু মুখস্থ করো না। খেয়াল করো যেটা বলতেছিলাম যে রেসপন্স মানে রেজাল্ট, রেসপন্স মানে আউটকাম, রেসপন্স মানে ইফেক্ট। তিনটা কথা সিমিলার, তিনটা কথা একই, তাই না? আশা করি বুঝাইতে পারছি। আর এক্সপ্লানেটরি মানে হলো কারণ। এক্সপ্লানেটরি মানে কি? কারণ অথবা কজ। এই দুইটা জিনিস যদি বুঝো, আমাদের বায়োস্ট্যাটিস্টিক্সের প্রথম অধ্যায়ের অনেকখানি পড়া শেষ বলা চলে। বিশ্বাস করো শেষ। আমার
প্রতি যদি একটু বিশ্বাস থাকে তাহলে বিশ্বাস করো আসলে অনেকখানি পড়া শেষ। তো যেটা বলতেছিলাম যে আমি বলতেছিলাম কি যে এক্সপ্লানেটরি মানে কি বলতো, এক্সপ্লানেটরি মানে হলো আমার কি ওয়েট, এক্সপ্লানেটরি মানে হলো আমার রেজাল্ট, আর হলো কি বলতো সরি এক্সপ্লানেটরি মানে হলো আমার কারণ। ওইটা আমি কলমটাকে ঠিক করি, একটা করতে যার একটা বলতে গেলে ঝামেলা। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে রেসপন্স মানে কি, রেসপন্স মানে রেজাল্ট, রেসপন্স মানে আউটকাম বা রেসপন্স মানে ইফেক্ট, আর এক্সপ্লানেটরি মানে হলো কারণ বা কজ, কারণ বা কজ। শেষ, পড়াশোনা শেষ। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। মনে করো যে একটা একটা কি বলবো, কি এক্সাম্পল দেওয়া যায়, মনে করো একটা মা, একজন মা সে যখন তার প্রেগনেন্সি সময়, সে প্রেগনেন্সির সময় খুবই ভুলভাল আবল তাবল খাবার খাইতো, মনে করো কথার কথা। তো এই যে ভুলভাল যে খাবার খাইতো, আবল তাবল হাবিজাবি খাইতো, এর ইফেক্টটা কি হবে বলতো? এর ইফেক্টটা কি তার বাচ্চার পড়বে? অবশ্যই তার বাচ্চার পড়বে, তাই না? তার বাচ্চা কি হইতে পারে, কোনো একটা সমস্যা নিয়ে জন্মাইতে পারে, বা কোনো একটা কি বলতো ইস্যু নিয়ে জন্মাইতে পারে, বা ওই বাচ্চার যে বার্থ ওয়েট এই বার্থ ওয়েটটাও কি বলতো বেশি হইতে পারে, বা অনেক সময় কি বলতো যে কম হইতে পারে। তো আমার মূল কথাটা কি, এটা একটা এক নম্বর এক্সাম্পল দিলাম। 2 নম্বর এক্সাম্পল, আমার স্টুডেন্ট যারা আছে আশা করি তারা কেউ স্মোক করে না, তো অনেকে করতে পারে আবার। তো যাই হোক, মনে করো আমি বললাম যে যারা স্মোক করে, যারা কি বললাম বলতো, যারা স্মোক করে তারা একটা সময় গিয়ে কি বলতো হার্টের সমস্যায় ভুগবেই। স্বাভাবিক না কথাটা? হার্টের সমস্যায় ভুগবেই, তাদের কি হইতে পারে বলতো, হার্ট ডিজিজ হবেই, এরকম তো সম্ভাবনা সবারই জানা। তো আমি কি বুঝাতে চাচ্ছি, ও আরো একটু বুঝাই, যারা আমার মতো বায়ো স্ট্যাটে ফাঁকিবাজি দিবে, স্ট্যাটিসটিআইসিএস বায়ো স্ট্যাটিস্টিক্স কি করবে বলতো, আমার মতো যারা কি করে বলতো ফাঁকিবাজি করবে, ফাঁকিবাজি করবে, তারা মাস্ট বি কি করবে বলতো, তারা মাস্ট বি বায়োস্টেটে কি খাবে বলতো, রিটেক খাবে। তো তাদের কি মাস্ট বি তারা কি করবে বলতো, বায়োস্টেটে তারা মাস্ট বি কি করবে বলতো, রিটেক খাবে। যারা আমার মতো ফাঁকিবাজি করবে তারা বায়োস্টেটে মাস্ট বি তারা কি করবে বলতো, রিটেক খাবেই। এখন খেয়াল করো, আমি বেশ কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, আরো 100 এক্সাম্পল দেওয়া যায়, আমারও তো ধৈর্য নাই, 3টা এক্সাম্পল দিলাম, আশা করি 3টে এক্সাম্পল পড়ার ধৈর্য তোমাদের আছে। তো যেটা বলতেছিলাম যে যদি মা ভুলভাল খাবার খায় তাহলে বাচ্চার বার্থ ওয়েটে ইফেক্ট পড়বেই। তাহলে খেয়াল করো যে একটা বাচ্চার যে মানে বার্থ ওয়েটের সমস্যা, বার্থ ওয়েটের যে সমস্যা বা বার্থ ওয়েট বেশি বা কম, এই বার্থ ওয়েট বেশি বা কম, তাহলে এটা কি আমাদের কি বলতো একটা আউটকাম না বা একটা রেজাল্ট, যে বার্থ ওয়েট বেশি হচ্ছে বা কম হচ্ছে, এটা কিন্তু একটা রেজাল্ট বা এটা কিন্তু একটা আউটকাম। এই আউটকামের মূল কারণটা কি? মা কি করতো, ভুলভাল খাবার খাইতো, আবল তাবল জিনিসপাতি খাইতো। তাহলে এই যে খেয়াল করো, মা যে ভুলভাল জিনিস বা অস্বাস্থ্যকর জিনিস খাইতো, এই ক্ষেত্রে বিষয়টা কি, এটা কি আমাদের কারণ, তাই না? এটা হলো আমাদের কি মূল কারণ। এই কারণের জন্যই বাচ্চার বার্থ ওয়েট কি হয়েছে বলতো, বেশি হচ্ছে বা কম হচ্ছে, এই আর কি, বা মানে বা কোন একটা ইস্যু হচ্ছে, বাচ্চার জন্মের সময় বাচ্চার কোন একটা ইস্যু হচ্ছে। তো এরকম বিষয়গুলো কিন্তু আমরা জানি। তাহলে এই যে রেজাল্টটা, এই রেজাল্টের পিছনে কারণও থাকে, তাই না? যে কোনো রেজাল্টের পিছনে কারণও থাকে। তো এই ক্ষেত্রে দেখলাম কি, এই যে বাচ্চার বার্থ ওয়েট বেশি বা কম, এই জিনিসটাকে রেজাল্ট বা আউটকাম বা ইফেক্ট। তাহলে এই ক্ষেত্রে এই জিনিসটাকে আমাদের রেসপন্স ভেরিয়েবল, এটুকু কি হবে আমাদের রেসপন্স ভেরিয়েবল। আর এই যে মূল কারণ যে মা কি বলতো আনহেলদি খাবার খাইতো, আনহাইজেনিক খাবার খাইতো, তাহলে এটা কি আমার ছিল কারণ। তাহলে এটা যেহেতু কারণ, তাহলে এটা হবে কি আমাদের বলতো, কারণটা কি বলতো, এক্সপ্লানেটরি। আই হোপ একটু আইডেন্টিফাই করা শিখে গেছি যে জিনিসটা কি, একটু কিন্তু আইডেন্টিফাই করা শিখতেছি ভাইব আসতেছে। তার মানে কি আমরা একটু বায়োস্টেটে প্রভাস শুরু হয়েছে মাত্র, আরো পুরো হয়ে যাব। দেখো আমরা বলতেছি কি যে যারা স্মোক করে তাদের কিন্তু হার্ট ডিজিজ হবেই, মানে হওয়ার সম্ভাবনা আছেই। তাহলে এই যে খেয়াল করো, যাদের হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকবেই, তাহলে এই জিনিসটা কি হওয়ার সম্ভাবনা আছে, তার মানে কি এটা একটা আউটকাম, বা এই একটা কাজ করলে বা একটা জিনিস কি বলে স্মোক করলেই আউটকাম হিসেবে রেজাল্ট হিসেবে কি হবে, হার্ট ডিজিজ তো হবেই। তাহলে এই যে হার্ট ডিজিজ যে হচ্ছে, এটাকে আমাদের রেজাল্ট বা আউটকাম, তাহলে এটাকে আমরা কি বলবো বলতো, রেসপন্স ভেরিয়েবল বলবো। তাহলে এই যে আমাদের কি হার্ট ডিজিজ যেটা, সেটাকে আমাদের বলতো রেসপন্স ভেরিয়েবল।
তো তোমাদের মূলত কি এই ভ্যারিয়েবল আইডেন্টিফাই করা শিখতে হবে। আর এখান থেকে এই অধ্যায়ের থেকেই মূলত ভ্যারিয়েবল আইডেন্টিফাই করা, এই অধ্যায়ের ম্যাথগুলো এত ইজি, তাহলে বুঝো। জাস্ট খালি দেখবো কোনটা কারণ, কোনটা আমাদের কি আউটকাম। এই জাস্ট খালি আউটকাম আর কি বলতো, আউটকাম বা রেজাল্ট বা ইফেক্ট দেখে রেসপন্স ভেরিয়েবল বের করা শিখে ফেলবো, আবার কারণ দেখে এক্সপ্লানেটরি বের করা শিখে ফেলবো, এন্ড ঘটাঘট আমরা 3 পেয়ে যাব। কত ইজি, তাই না? আসলে যদি এত ইজি হতো ভালোই হতো, তাই তো? কিন্তু অতটা ইজি না, আবার অতটা কঠিনও না। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে হার্ট ডিজিজ, এই হার্ট ডিজিজটা হচ্ছে, তাহলে এটাকে একটা রেজাল্ট বা আউটকাম, তাহলে এটা কি আমাদের রেসপন্স ভেরিয়েবল এই অংশটুকু। আর কিসের কারণে এই হার্ট ডিজিজটা হচ্ছে? আরে ভাই, স্মোকের কারণে বললামই তো। তাহলে এটা কি হবে বলতো, আমাদের এক্সপ্লানেটরি ভেরিয়েবল হবে। আবার সবচেয়ে ইন্টারেস্টিং এক্সাম্পল, সবচেয়ে কি আমাদের লাইফের সাথে হবে যেটা ইনশাআল্লাহ, না না হবে না, আল্লাহ মাফ করো, কখনোই হবে না। তোমরা যদি ফাঁকিবাজি করো, ফাঁকিবাজি না করো কেন হবে ভাই, বাট তোমরা যদি ফাঁকিবাজি করো আমার মতো, তোমাদের কি হবে, রিটেক আসবেই। তোমাদের কি বলতো, রিটেক আসবেই। তাহলে বিষয়টা ব্যাপারটা কি, তার মানে তোমাদের সাথে রিটেক খাওয়ার সাথে রিলেটেড কি, ফাঁকিবাজি। তাহলে যদি তুমি রিটেকটা খাও, আল্লাহ না করুক, আবারও বলছে আল্লাহ না করুক, বাট তুমি যদি রিটেক খাও, তাহলে সেটা হবে কি তোমার ইফেক্ট বা আউটকাম বা রেজাল্ট। তাহলে সেটা কোন ভেরিয়েবল হবে, রেসপন্স ভেরিয়েবল হবে। আর এই যে কিসের কারণ তোমার এই রিটেকটা আসলো ভাই, তুমি ফাঁকিবাজি করছো, তার কারণে তোমার রিটেক আসছে। দ্যাটস ওয়াই এটা কি হবে, এক্সপ্লানেটরি ভেরিয়েবল। আই হোপ এই ভেরিয়েবলের দুইটা জিনিস একার মাথায় একটু হলেও বুঝাইতে পারছি। তো বুঝো আর না বুঝো, এরপরে জিনিসটা আবার মাথায় কষ্ট করে ঢুকাইতে হবে। তো চলো, রেসপন্স শিখলাম, তারপরে শিখলাম কি এক্সপ্লানেটরি। এখন আবার নতুন দুইটা জিনিস শিখতে হবে। মূলত আগে সব তোমাদের বেসিক দেই, বেসিক আইডিয়া দেওয়ার পরে তোমাদের কি ম্যাথ করাবো, যখন দেখবা সব ম্যাথ পানি পানি লাগতেছে, আমার উপর এতটুকু আস্থা রাখো, ইনশাআল্লাহ সব ম্যাথ পানি পানি লাগবে। জাস্ট খালি আমি যতটুকু বেসিক শেখাচ্ছি ততটুকু যাতে ভালো করে দেখো। তো খেয়াল করো যে টাইপস অফ ভ্যারিয়েবলের ক্ষেত্রে সংখ্যার অনুপাতে কি বললাম, খেয়াল করো, সংখ্যার অনুপাতে আবার ভ্যারিয়েবল কয় প্রকার, 2 প্রকার হইতে পারে। একটা হলো কোয়ালিটেটিভ, আর একটা হলো কোয়ান্টিটেটিভ। বাংলা কি ভুল হয়েছে নাকি ঠিক আছে? ঠিক হোক বা ভুল, আগে একটু খেয়াল করো কি কথা বলতে চাচ্ছি। যে বলতে চাচ্ছি এরকম যে এই ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা দেখলাম যে সংখ্যার অনুপাতে কয় প্রকার, 2 প্রকার। একটা হলো কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল, আর একটা হলো কি কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। আচ্ছা, কোয়ালিটি কথা বলতেছে, তাহলে আমরা যদি কোনো একটা ইনফরমেশনের জাস্ট খালি কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলছে, কি বললাম বলতো, কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলছে, তাহলে আমরা কি বুঝে যাব, সেটা হলো কি বলতো, সেটা আমাদের কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল। এন্ড এই ক্ষেত্রে খেয়াল করো, যদি কোনো একটা জিনিস, মনে করো যে কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা ক্লেইম, ওই ক্লেইমে কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া আছে বা নিউমেরিক্যাল জিনিসপাতি নিয়ে কথাবার্তা বলা হয়েছে। কথাটা খেয়াল করো যে নিউমেরিক্যাল জিনিসপাতি নিয়ে কথাবার্তা বলা হয়েছে, বা কোনো কিছুর একটা মেজারমেন্ট নিয়ে কথাবার্তা বলা হয়েছে। বলতো কোনো কিছুর একটা মেজারমেন্ট বা কোনো কিছুর একটা নাম্বার বা কোনো কিছুর একটা কি বলতো নাম্বার নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তাহলে এই যে খেয়াল করো, নিউমেরিক্যাল কোনো কিছু নিয়ে যদি কথাবার্তা বলা হয় সেটা কি কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। আর যদি এই নিউমেরিক্যাল ভ্যারিয়েবল যদি মানে নিউমেরিক্যাল জিনিসপাতি নিয়ে যদি কথাবার্তা না বলা হয়, কোনো কিছুর কোয়ালিটি বা কোনো কিছুর কোয়ালিটি নিয়ে যদি বা কোনো কিছুর ক্যাটাগরি অনুযায়ী যদি মানে ভালো নাকি খারাপ আছে বা নাই, মানে কোনো কিছু সাংখ্যিকভাবে যদি কোনো কিছু না বলা হয়, সেই ক্ষেত্রে সেটাকে কি বলবো আমরা বলতো, সেটাকে আমরা বলবো কি বলতো, সেটাকে আমরা বলবো হলো কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল। আই হোপ একটুখানি বুঝাইতে পারছি। এখন অনেক কিছু আমরা বুঝতেছি, এখন সুন্দর করে একটা দাগ দেই না, দিতে চাইলাম সুন্দর করে, তোমাদের জন্য ভুল হইলো না, তোমাদের জন্য আমার জন্য ভুল হয়েছে। হোক, ভুল হওয়া ভালো, বেকাতারা হওয়া ভালো। জীবন সবসময় সহজভাবে কি সোজাসুজিভাবে চলবে না। অনেক সময় লাইফে আপস এন্ড ডাউন থাকবেই। আমাদের কি হইতে হবে বলতো, স্ট্রং হইতে হবে। তো আমরা স্ট্রং হই বা যাই হই, এখন আমাদের ব্রেনকে স্ট্রং করতে হবে, কারণ আমরা কি ম্যাথে একটু দুর্বল। যেহেতু আমরা ম্যাথে একটু দুর্বল, আমাদের অনেক বুঝতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, এবং ফাটা এক্সাম দিতে হবে, এবং CG4 আনতেই হবে। তো যাই হোক, খেয়াল করে দেখো ভাই, বিষয়টা কি, আমি একটা এক্সাম্পল দিই, তাই না? তোমাদের সাথে একটু অবিচার করে ফেললাম ভাই। তাহলে অবিচার যাতে না হয়, একটা এক্সাম্পল দিই, দেখি তো বুঝো কিনা। আরে ভাই, এটা তো ইজি, তারপর একটু এক্সাম্পল দিই। মনে করো
বলা হলো একটা ইনফরমেশন তোমাকে দেওয়া হলো, অ্যান্ড ইনফরমেশন দিয়ে বলা হলো যে এটার মধ্যে কোনটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল বা কোনটা কি যেন বলে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল বের করো। আমরা তো অনেক প্রো হয়ে যাচ্ছি একটু একটু করে, তো চলো একটু শুরু করি। বলা হলো কি যে 50 জন মানে 50টা বাচ্চার 50টা কি বলতো বাচ্চার 50টা বাচ্চার বিএমআই এর মনে করো গড় বা ওয়েট হইতে পারে বা হাইট হইতে পারে, ডাব্লিউআই জিএসটি ওয়েট হইতে পারে বা হাইট হইতে পারে, এইচআই জিএসটি হাইট হইতে পারে, এনিথিং অনেক কিছু হইতে পারে। মনে করো কোনো কিছু একটা গড় কত বললাম বলতো বিএমআই হইতে পারে বা ওয়েট হইতে পারে বা হাইট হইতে পারে, সবকিছুর গড় কথা কথা মনে করলাম, কথার কথা বলতেছি 22 মনে করো 3 আসলো মনে করো যে কোনো কিছুর। আমার কথাটা জিনিসটা খেয়াল করো যে কোনো কিছুর একটা গড় বা কোনো কিছুর একটা জিনিস যেখানে আমরা কি নিয়ে কথা বলতেছি দেখো তো 22.3, তাহলে ব্যাপারটা কি কি লাগতেছে একটু সংখ্যা সংখ্যা লাগতেছে তাই না। এই যে 2 2 3 এটা তো সংখ্যা, মানে আমরা তো ছোট বাচ্চা না যে সংখ্যা চিনি না। তো এটা দেখে বুঝতে পারতেছি যে এটা নিউমেরিক্যাল ভ্যালু বা কোনো কিছুর একটা ওয়েটের মেজারমেন্ট বা হাইটের মেজারমেন্ট বা বিএমআই এর একটা নাম্বার বা নিউমেরিক্যাল একটা ভ্যালু। তাহলে এই যে আমার ইনফরমেশন যেটা ছিল, এই ইনফরমেশনটা কি ছিল যে 50 জন বাচ্চার কি বিএমআই ওয়েট বা হাইট সামথিং এত হইতে পারে। তাহলে এই যে এই জিনিসটা রইলো একটা নিউমেরিক্যাল যে ভ্যালু যা হইলো, এই জিনিসটাকে আমরা কি বলবো, এই জিনিসটাকে আমরা কি বলবো কোয়ালিটেটিভ নাকি কোয়ান্টিটেটিভ বলো তো। এটাকে আমরা কি বলবো কোয়ালিটেটিভ, তাই না? কি বলো কোয়ালিটেটিভ না? আরে ভাই কোয়ালিটেটিভ না তো, কোয়ালিটেটিভ কোয়ালিটেটিভ শিওর 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 না, কোয়ালিটেটিভ না, দ্যাট ইজ কোয়ান্টিটেটিভ। কারণ কি এখানে তোমরা তো অনেক প্রো, তোমরা তো আমার ভুল ধরে দিচ্ছ, তোমরা তো খুবই প্রো হয়ে যাচ্ছ। এটা আসলে কি বলতো কোয়ান্টিটেটিভ, মানে কি এখানে সংখ্যা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিই, দেখো তো বুঝো কিনা। তোমাকে বলা হলো যে একটা বাক্সের মধ্যে একটা বাক্সের মধ্যে কি বলবো একটা বাক্স সোনা বা একটা প্যাকেট, এই প্যাকেটের মধ্যে বলা হলো কি কথার কথা। আমি কিন্তু আমার নিজের মতো এক্সাম্পল দিচ্ছি, আমরা শীটের এক্সাম্পল অনেক এক্সাম্পল পড়বো, অনেক প্র্যাকটিস করব, অনেক প্রো হয়ে যাব। আমি জাস্ট খালি আমার এক্সাম্পলগুলো বুঝো যে প্যাকেটের বিস্কিটগুলো কি ভালো না খারাপ, প্যাকেটের বিস্কিটগুলো কি ভালো নাকি খারাপ, মানে মোটামুটি বললাম যে প্যাকেটে বিস্কুটগুলো কি মোটামুটি মনে করো ভালো হইতে পারে, আবার কি হইতে পারে খারাপও হইতে পারে, তাই না? তাহলে মূল কথা কি যে আমার যে ইনফরমেশন তোমার কাছে দেওয়া হলো, এই ইনফরমেশনটার ক্ষেত্রে আমরা দেখলাম কি যে এখানে কোনো নিউমেরিক্যাল ভ্যালু নাই, এখানে ভালো খারাপ বা কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলা হচ্ছে বা ক্যাটাগরি নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। এই জিনিসটাকে আমরা কিসের সাপেক্ষে ফেলাই দিব, কোয়ালিটেটিভের মধ্যে ফেলাই দিব, তাই না? নাকি কোয়ান্টিটেটিভ? হ্যাঁ অবশ্যই কোয়ালিটেটিভে ফেলাবো। অনেক বুঝে গেছি, তো অনেক বুঝার পরে এখন আমরা আরো অনেক কিছু বুঝবো। কি বুঝবো চলো দেখি। মূলত কি যে কোয়ালিটেটিভ যে ভ্যারিয়েবল আছে, এই কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল আবার কয় প্রকার জানো তোমরা? 3 প্রকার। আমি যত জানি 3 প্রকার, তোমরা কত জানো জানি না আমি, তোমরা তো জানবা না, কেন জানবা না পড়াইলে। তো যেটা বলতেছিলাম যে কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল কয় প্রকার বললাম বলতো? 3 প্রকার। প্রথম প্রকারের নাম হলো বাইনারি, আমার বানান একদম জঘন্যতম ভুল হয়েছে, বানানটা হবে কি বাইনারি। দ্বিতীয় প্রকারের নাম হলো কি জানো? দ্বিতীয় প্রকার নাম হলো ক্যাটাগরিক্যাল, ক্যাটেগরিক্যাল। আচ্ছা ভালো করে বুঝলাম। এন্ড থার্ড প্রকারের নাম হলো অর্ডার্ড ক্যাটাগরিক্যাল, অর্ডার্ড ক্যাটেগরিক্যাল। আচ্ছা তিনটা প্রকারভেদ তোমার যদি মাথায় না ঢোকে তাহলে কি বলবো, তোমার মাথায় কিচ্ছু নাই। কারণ কি এতই জিনিস তুমি যদি না বুঝো খুবই ঝামেলায় পড়ে যাবা। বাট কখন তোমার মাথায় কিছু নাই বলবো, যখন আমি বোঝানোর পরে তুমি বুঝবা না, তাহলে বুঝবা একটু ঘাপলা আছে। কারণ কি কারণ হলো সব টপিক কথা বলতেছি না, সব টপিক কেমনে বুঝবা, আমি তো অনেক সময় খারাপ পড়াইতেই পারি, বাট এই টপিকটা তোমার মাস্ট বি বুঝতেই হবে। কেন বুঝতে হবে? কারণ আজকের টপিক থেকে নাম্বার পাওয়া একদম পানি ভাত, দুধ ভাত, পানি ভাত, সব ভাত। তো যেটা বলতেছিলাম বাইনারি। কোয়ালিটেটিভ কয় প্রকার বললাম? কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল হলো 3 প্রকার, বাইনারি, ক্যাটেগরিক্যাল, অর্ডার ক্যাটেগরিক্যাল। আমি একটু আমার এক্সাম্পল দিই, হ্যাঁ তাহলে দেখি বুঝতে পারো কিনা। তোমাকে বলা হলো কি যে মূলত বাইনারির মধ্যে আমি আচ্ছা একটু লিখে দিই, তাহলে আর তোমাদের বুঝতে সুবিধা হবে, আমার পড়াইতে সুবিধা হবে। হ্যাভ কি হ্যাভ টু ক্যাটাগরি, ধরো বানান ভুল হইলো ক্যাটাগরিজ, হ্যাঁ হ্যাভ টু ক্যাটাগরিজ। আচ্ছা দেখো তো বুঝো কিনা।
তোমাকে বলা হলো যে কি বলবো একটা এক্সাম্পল বলো ভাই। তোমাকে বললাম ভাই তুমি কি বাইচা আছো, বাইচা আছো শিওর, তুমি কি বাইচা আছো, হ্যাঁ বাইচা আছো নাকি, বাইচা আছো নাকি, যদি মরে গেছো তুমি অনেকে মনে মনে করছো না ভাই আমি বাইচা নাই, আমি শেষ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেহেতু বলছো তার মানে বাইচা আছো। তো খেয়াল করে দেখো এই কথাটা তুমি কিসের মাধ্যমে বলতে পারলা, যে তুমি যদি মরে যাও তুমি কি বলবা, না আমি মরে গেছি, মানে কি আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি বাইচা আছো, তুমি বললা কি না। আবার তোমাকে বলা হলো যে তুমি কি বাইচা আছো, যদি বাইচা তো কি বলবা, হ্যাঁ বাইচা আছি। তার মানে কি আমি একটা কথা বললাম বা একটা কোশ্চেন করলাম, এই কোশ্চেনটা কি করা গেল বলতো, দুইটা দুইটা ক্যাটাগরির আওতায় দুইটা ভাগে ভাগ করা গেল। তাহলে এই জিনিসটাই হলো বাইনারি। মানে তুমি একটা কোশ্চেন করছো, ওই কোশ্চেনটার বা তুমি একটা ডেটা পাইছো, ওই ডেটার ক্ষেত্রে তুমি ওই ইনফরমেশনটাকে তুমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারতেছো। তোমাকে জিজ্ঞাসা করা হলো, তোমাকে এমনি বলা হলো যে একজন রিসার্চার বা তুমি তুমি তো মনে করো রিসার্চার হয়ে যাচ্ছ, একটা ভাই ভাই আসতেছে রিসার্চার হয়ে যাচ্ছ, ভাবি আলাদা। তো এই ভাব থেকে কি হলো, তুমি কি করে যাচ্ছ, হাসপাতালে কি করে যাচ্ছ, রিসার্চের জন্য ডাটা কালেক্ট করতে যাচ্ছ। যাওয়ার পরে তুমি একজন রোগীকে বললা যে আপনার কি হাইপারটেনশন আছে, আপনার কি হাইপারটেনশন আছে, বা আপনার কি হাইপারটেনশন নাই, এটা তো কোশ্চেন করবা না। তুমি কি বলবা, আপনার কি হাইপারটেনশন আছে। তোমার সেই রোগী কি বলবে বলো তো, তোমার রোগী বলবে যে যদি থাকে সে কি বলবে, আমার হাইপারটেনশন আছে, আমি হাইপারটেনশন ভুগতেছি। আবার যদি না থাকে সে কি বলবে, না আমার কি বলতো হাইপারটেনশন নাই। তাহলে বিষয়টা কি, তুমি তুমি একটা যে কোশ্চেন করলা বা তুমি একটা ডাটা পাইলা বা ইনফরমেশন পাইলা, তোমার যে ইনফরমেশনটা এটা কয়টা ক্যাটাগরিতে ভাগ করা যাচ্ছে, যে থাকলে থাকলো, না থাকলে নাই। তাহলে কি হ্যাঁ বা না, মানে দুইটা ক্যাটাগরিতে যদি তোমার ডাটাগুলোকে ভাগ করা পসিবল হয়, সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো, বাইনারি বলবো। গেল এটা। বাইনারি যদি বুঝে থাকো, এখন আমরা যেটা পড়বো সেটা হলো ক্যাটাগরি। এখন আমরা কি বলবো, ক্যাটাগরি। ক্যাটাগরির ক্ষেত্রে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই যে তুমি, তোমাকে যদি কি জিজ্ঞাসা করা হয়, যে 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 তোমাকে জিজ্ঞাসা করা হলো, কি এক্সাম্পল দেওয়া যায়, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই তোমার ম্যারিটাল স্ট্যাটাস কি, রিসার্চে থাকে কিন্তু রিসার্চে যে ডাটা থাকে বা বিভিন্ন প্রকার ফর্মে থাকে কিন্তু। তো তোমাকে জিজ্ঞাসা করা হলো যে ভাই তোমার ম্যারিটাল স্ট্যাটাস কি, বলো তো একটু, কার ম্যারিটাল স্ট্যাটাস কি, ম্যারিটাল বানান বলিতে পারে, ম্যারি ম্যারিটাল কি বলতো স্ট্যাটাস। তো খেয়াল করো যে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার ম্যারিটাল স্ট্যাটাস কি, তুমি কি বলবা বলো তো, তুমি যদি সিঙ্গেল থাকো তাহলে কি বলবো বলো তো, সিঙ্গেল। তুমি যদি ওয়েট এ মিনিট, দাঁড়াতে একটা মিনিট ই কাজ করতেছে না কেন, ওয়েট। তো যেটা বলতেছিলাম যে ম্যারিটাল স্ট্যাটাস, এই যে ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে তুমি শুরুর অপশনটা মনে করো আছে কি, তুমি যদি সিঙ্গেল হয়ে থাকো তাহলে সিঙ্গেল এটাই দাগাবা, তুমি যদি ম্যারিড হয়ে থাকো তাহলে এইটা দাগাবা, তুমি যদি কি বলতো, তুমি যদি কি বলতো উইডোড হয়ে থাকো তাহলে এটা দাগাবা, বা তুমি যদি ডিভোর্সি হয়ে থাকো তাহলে কি ডিভোর্সড হয়ে থাকো তাহলে কি এইটা দাগাবা। তাহলে ডিভোর্স DIVORCED বানান ধরিও না, জাস্ট খালি বোঝার চেষ্টা করো। তো খেয়াল করো যে একটা জিনিস বা একটা ইনফরমেশন বা একটা ম্যারিটাল স্ট্যাটাস, এই ম্যারিটাল স্ট্যাটাস এর ক্ষেত্রে তোমার ক্ষেত্রে একাধিক জিনিসপাতি আছে। এখানে কিন্তু দুইটা দুইটা ভাগে ভাগ করা যায় নাই, বা দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায় নাই। এখানে টোটাল কয়টা, চারটা ক্যাটাগরিতে ভাগ করা গেছে। তার মানে কি জিনিসটা বোঝার চেষ্টা করো যে ক্যাটাগরিক্যালের ক্ষেত্রে বিষয়টা কি, যে তুমি কি মানে বাইনারি ক্ষেত্রে দুইটা অপশন ছিল বা দুইটা ক্যাটাগরি ছিল, বাট এর থেকে বেশি যদি অপশন সামহাও চলে আসে তাহলে কি হবে বলো তো, তাহলে সেটা হবে ক্যাটাগরিক্যাল। আই হোপ একটু বুঝতে পারছো। যদি দুইটা অপশন থাকে বা দুইটা ক্যাটাগরি থাকে সেক্ষেত্রে কি বাইনারি, যদি দুইটার বেশি থাকে ভাই তাহলে কি হবে বলো তো, সেটা হবে ক্যাটাগরিক্যাল। এরপরে খেয়াল করো, এরপরে যেটা আছে অর্ডার্ড ক্যাটাগরিক্যাল। এখন ক্যাটাগরিক্যাল আর অর্ডার্ড ক্যাটাগরিক্যাল একটু তো ঝামেলা পাকবেই। তো ঝামেলা পাকার কোনো মানে কি নাই, চান্স নাই। মূলত কি এই ক্যাটাগরিক্যালের ক্ষেত্রেও কি বললাম যে অনেকগুলা কি থাকবে বলতো, ক্যাটাগরি থাকবে, মানে অনেকগুলো কি ক্যাটাগরি থাকবে বা অনেকগুলো ধরন থাকবে। মানে দুইটা ক্যাটাগরি থাকলে সেটা কি বাইনারি,
আর অনেকগুলো ক্যাটাগরি থাকলে সেটা কি বলতো ক্যাটাগরিক্যাল। সিমিলারলি অর্ডার ক্যাটাগরিগুলোর ক্ষেত্রেও সিমিলারলি সেম কথা, যে অনেকগুলো ক্যাটাগরি থাকলে সেটা কি অর্ডার ক্যাটাগরিক্যাল। বাট এটার ক্ষেত্রে একটা একটা কি বলবো একটা শর্ত আছে। কি শর্ত? এই অর্ডার ক্যাটাগরিগুলোর ক্ষেত্রে এটাকে ক্রমানুযায়ী সাজানো যায়। ক্রমানুসারে ক্রমা বানান ক্রমানু ধরো ক্রমানুসারে কি করা যায় বলতো সাজানো যায়। যদি তুমি কোনো ইনফরমেশন বা কোনো কিছুকে ক্রমানুসারে সাজাইতে পারো সেটা কি বলবা বলতো অর্ডার ক্যাটাগরিক্যাল বলবা। কি বলবো বলো? অর্ডার ক্যাটাগরিক্যাল বলবা। আশা করি বুঝছো। না বুঝলেও প্যারা নাই, আমি আছি তো। বলা হলো কি যে তোমার কি অনেক জ্বর, মানে বা মনে করো একটা ইনফরমেশন দেওয়া হলো যে তুমি মনে করো একটা সার্ভে করতে চাচ্ছ বা ডিজিজ নিয়ে করতে চাচ্ছ, তো DISEASE ডিজিজ। তো তোমাকে বলা হলো কি যে তোমার কি ডিজিজ আছে, থাকলে সেটা কেমন টাইপ ডিজিজ। তুমি বললা যে আমার ডিজিজটা একটা মাইল্ড টাইপ ডিজিজ। আবার তুমি বললা বা ডিজিজের ধরন কেমন, তুমি বললা কি তোমার ডিজিজের ধরন হলো মাইল্ড টাইপ। আবার তুমি বললা যে তোমার ডিজিজের ধরন হলো মডারেট টাইপ, মানে সেমন একটা না আর কি, ধরো কি লিখি মডারেট টাইপ। আবার তুমি বললা যে তোমার ডিজিজের ধরনটা কি বলতো ACVR সেভরি টাইপ। তো মূলত কি তোমার ডিজিজের ক্ষেত্রে আবার এরকম হতে পারে ক্রনিক, তারপরে অ্যাকিউট, তারপর মাইল্ড, মডারেট। তো মূল কথা কি তোমার ডিজিজের অনুযায়ী তুমি ডিজিজটা একটা ক্রম অনুযায়ী সাজাইতে পারতেছো। তুমি মানে প্রভাবের ভিত্তিতে ক্রম অনুযায়ী কি করতে পারতেছো সাজাইতে পারতেছো। তাহলে এই যে এটা ক্ষেত্রে খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো যে এটা ক্ষেত্রে কয়টা ক্যাটাগরি, 3টা ক্যাটাগরি। এন্ড এই ক্ষেত্রে খেয়াল করো মাইল্ড থেকে মডারেট, মডারেট থেকে সেভারি। তাহলে এই যে খেয়াল করো যে আমাদের মানে কি বলবো যে কম প্রভাব থেকে বেশি প্রভাব, এরকম ক্রমানুসারে যদি কোনো কিছু সাজানো পসিবল হয় তখন সেটাকে আর আমরা ক্যাটাগরিক্যালে রাখি না, সেটাকে আমরা কি করে ফেলি বলতো অর্ডার ক্যাটাগরিক্যালে ফেলে দেই। আরেকটা যদি এক্সাম্পল দেই, তোমাকে বলা হলো যে তুমি তুমি কেমন মানুষ। তোমাকে বলা হলো কি তুমি কেমন মানুষ। এই তুমি কেমন মানুষ বলো তো, তোমরা নিজের একটু রিভিউ দাও, তোমরা কেমন আসলে, তুমি কেমন আসলে বলো বলো বলো। তোমাকে বলা হলো তুমি সর্বপ্রথম লাগালে কি অনেক ভালো, অনেক ভালো। 2 নম্বর অপশন দেওয়া হলো কি যে ভালো, তুমি ভালো। 3 নম্বর অপশন দেওয়া হলো কোন রকম, মানে কি বলবো নিউট্রাল, মানে কোন রকম ভালো, নর্মাল ভালো। মনে করো এটা দেওয়া নর্মাল। এরপরে 4 নম্বরটা গেল মনে করো কি যে অনেক খারাপ, সরি খারাপ। এরপর কিন্তু কি বলতো খারাপ। এবং 5 নম্বর অপশন থাকলে মনে করো যে অনেক খারাপ। কি বলতো অনেক খারাপ। তো বিষয়টা কি এইখানে আমি কি দেখলাম যে এখানে অপশন কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তার মানে কি এটা কি বাইনারির মধ্যে ফেলবো? না, বাইনারির মধ্যে ফেলবো না, কারণ কি এখানে 2 এর বেশি আছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি, 2 নম্বর কথা হলো কি খেয়াল করো, তাহলে কি আমরা বুঝলাম তো ক্যাটাগরিক্যাল। এখন কেমন টাইপ ক্যাটাগরিক্যাল, এটা কি অর্ডার ক্যাটাগরিক্যাল? দেখি তো যে এখানে অনেক ভালো থেকে অনেক খারাপে সাজানো যাচ্ছে, বা অনেক খারাপ থেকে অনেক ভালোতে সাজানো যাচ্ছে, মানে ক্রমানুসারে একটা কি অর্ডার ওয়েতে একটা ক্রম অনুযায়ী কি করা যাচ্ছে সাজানো যাচ্ছে। যদি কোনো কিছু ক্রম অনুযায়ী সাজানো যায় সেটাকে আমরা কিসের মধ্যে ফেলবো অর্ডার ক্যাটাগরিক্যালে ফেলবো। তো মূল কথা কি আমরা যখন ম্যাথ প্র্যাকটিস করব বিশ্বাস করো প্রত্যেকটা জিনিস আমাদের ইজি লাগবে। আজকে জাস্ট খালি কনসেপ্টটা বুঝাচ্ছি, আমরা নেক্সট মানে নেক্সট যখন ম্যাথ প্র্যাকটিস করব তখন আরো বেশি ইজি লাগবে। তো আশা করি প্রত্যেকটা জিনিস বুঝছো। এরপরে আমাদের কোয়ালিটেটিভ শেষ, এরপর হলো কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে মূলত কয় প্রকার? 2 প্রকার। একটা হলো কন্টিনিউয়াস, NOUS কন্টিনিউয়াস, আর একটা হলো 2 নম্বর হলো ডিসক্রিট, DCRET ডিসক্রিট, ডিসক্রিট ভ্যারিয়েবল। তাহলে একটা কি কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, আর একটা কি বললাম বলতো, আর একটা হলো কি বলতো ডিসক্রিট ভ্যারিয়েবল। তাহলে আমরা ভ্যারিয়েবল পড়তেছিলাম, ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা একবার দেখলাম কোয়ালিটেটিভ আর একবার দেখলাম কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভের কয়েকটা আমরা কি দেখলাম বলতো, কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে আমরা কয়েকটা টাইপস দেখলাম, বাইনারি, ক্যাটাগরিক্যাল, অর্ডার ক্যাটাগরিক্যাল। বাইনারি ক্ষেত্রে 2টা অপশন বা দুইটা অপশনে যদি ভাঙানো যায় সেটাকে আমরা কি বলবো বাইনারি। আর যদি বেশি অপশনে সাজানো যায় সেটাকে আমরা ক্যাটাগরিক্যাল। আর ওই বেশি অপশনগুলোকে যদি একটা ক্রম অনুযায়ী সাজানো পসিবল হয় সেটাকে আমরা কি বলবো অর্ডার ক্যাটাগরিক্যাল বলবো। সেটাকে আমরা কি বলবো বলতো
অর্ডার ক্যাটাগরিক্যাল বলবো। আচ্ছা, এখন খেয়াল করো কন্টিনিউয়াস ভ্যারিয়েবল এন্ড ডিসক্রিট ভ্যারিয়েবল। কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের ক্ষেত্রে আর ডিসক্রিট ভ্যারিয়েবলের ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে কি এক্সাম্পল দেওয়া যায়, ওয়েট এ মিনিট। হ্যাঁ, মনে করো যে তোমরা রিসার্চ পেপারে কাজ করবা, তাই তো? তো আমাদের মূল উদ্দেশ্য কি, বায়োস্ট্যাটিক মূল উদ্দেশ্য কি, রিসার্চ পেপারে কাজ করা, রিসার্চ পেপারের বিষয় আদি বোঝা। তো এই যে মনে করো তুমি রিসার্চ পেপারে একটা কোশ্চেনারি, তোমরা কিন্তু কোশ্চেনারি জিনিসগুলা কি বুঝার কথা রিসার্চ পেপারে, কারণ সোশ্যাল নিউট্রিশনে ছিল। তো এই সোশ্যাল নিউট্রিশন যেহেতু মানে আমাদের কি কি যেন বলে, সোশ্যাল নিউট্রিশন যেহেতু রিসার্চ নিয়ে অনেক টপিক ছিল, তো লাস্টের দিকে ছিল হলো রিসার্চের ক্ষেত্রে কোশ্চেনারি। এন্ড একটা কোশ্চেনারিতে যদি মনে করো যে মানে মনে করো একটা কোশ্চেনারিতে এরকম কোশ্চেন আছে যে আপনার মনে করো তুমি একটা মহিলাদের মানে তুমি মনে করো মহিলাদের বা তুমি মনে করো মহিলাদের কি করতে যাচ্ছ, একটা সার্ভে করতে যাচ্ছ যাদের কি বাচ্চা আছে। তো এই ক্ষেত্রে তুমি একটা কোশ্চেনে দিলা যে আপনার বাচ্চা কয়জন, সরি কয়টা, আপনার বাচ্চা কয়টা। এই ক্ষেত্রে খেয়াল করো এখন তুমি একটা ফর্মে এখানে একটা দাগ দিয়ে দিলা। এই ক্ষেত্রে খেয়াল করো এই যে দাগ, এই দাগের মধ্যে যদি তার একটা হয় তাহলে কি একটা, যদি দুইটা হয় দুইটা, যদি তিনটা হয় তিনটা, যদি চারটা হয় চারটা। এখন সময়ে সাধারণত আগে তো অনেক মানে মহিলাদেরকে অনেক বাচ্চা হতো, একজন মানুষের কত আহ অনেক 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 কত 15-20টা করে তো বাচ্চা থাকবে, তাই না? এ তো আমরা অজানা কথা না। তো যাই হোক, মনে করো যে তুমি একটা ফিক্সড ভ্যালু আমাদের এখন অল এভারেজ মনে করো কয়টা, মনে করো কয়টা দেবো, মনে করো 8টা দিলাম। তাহলে তুমি বললা যে এই ক্ষেত্রে তুমি এই যে এই ইনফরমেশন যেখানে দিবে তারা তারা আর কি 8-এর বেশি সংখ্যা দিতে পারবে না। কারণ কি, তুমি একটা ফিক্সড ভ্যালুতে তুমি এটাকে আটকাই দিতে চাচ্ছ, FIXED, ফিক্সড ভ্যালুতে। মানে তুমি যে রিসার্চের জন্য তুমি যে কোশ্চেনারিটা করবা বা যে কোশ্চেনটা করবা, এই কোশ্চেনটা মূলত কি একটা ফিক্সড ভ্যালুর মধ্যে তুমি কি করতে চাচ্ছ, আটকাই দিতে চাচ্ছ। মানে কি, মানে হলো যে মনে করো যে 8জন যে বাচ্চা হবে, তাহলে ওয়েট এ মিনিট। তো যেটা বলতেছিলাম যে তুমি তোমার কোশ্চেনারিতে মানে একটা ফিক্সড ভ্যালুতে তুমি আটকাই দিতে চাচ্ছ। মানে এই ক্ষেত্রে মানে তুমি মতো তোমার অপশনে মনে করো যে একজন লিখে দিলে 100 জন বাচ্চা আছে, তাহলে এই 100টা বাচ্চা আছে, এটা কি তোমার মানে রিসার্চের একটা মানে কি একটা ভুল ডাটা আসলো না? আর এই ভুল হোক বা তোমার রিসার্চের জন্য একটা ভুল ডাটা তুমি অ্যাপ্রুভ করতে চাবা না। তাহলে তুমি জানো কি, যে তুমি জানো যে কত হাইস্ট মনে করো এই সময় এই এখনকার সাপেক্ষে কথার কথা বলতেছি যে 8টাতে ফিক্সড করা যায়, সর্বোচ্চ একজন মানুষের কত 8টা বাচ্চা হইতে পারে। এখন তো একজন দুজন নেয়, বাট এক্ষেত্রে আজকাল বললাম যে সর্বোচ্চ 8টা হইতে পারে। তার মানে কি, তুমি তোমার যেই ডাটা বা ইনফরমেশন, ওই ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রে মানে একটা ফিক্সড ভ্যালুতে বা একটা ইন্টারভালের মধ্যে তুমি আটকা দিতে চাচ্ছ। যদি এরকম আটকা দিতে চাও তাহলে সেক্ষেত্রে একটা বিষয়, এটা একটা এক্সাম্পল দিলাম, আর একটা এক্সাম্পল দিয়ে খেয়াল করো। মনে করো যে তুমি তোমার কোয়েশ্চেনারিতে তুমি দিলা যে তোমার হাইট কত, HEIGHT, হাইট কত। এখন খেয়াল করে দেখো যে তুমি কিন্তু পারবা না, এই যে তুমি কিন্তু সব কখনোই পারবা না যে এই 5 ফুট মনে করো না কত, বড়জোর 7 ফুট, কথার কথা দিলা যে বড়জোর 7 ফুট, এই 7 ফুটে কিন্তু তুমি কথার কথা মনে করো আটকাই দিতে পারলা না। তো খেয়াল করো আরেকটা বিষয় কি, এই যে হাইট, হাইট কিন্তু এক একজনের এক এক রকম হয়। হাইট কিন্তু এক এক জনের কি বলতো এক এক রকম হয়। তাহলে এই যে হাইট যদি এক এক জনের এক এক রকম হয়, মানে কি, কারো কিন্তু 5 ফুট 8, কারো কি 5 ফুট 7, কারো কিন্তু 5 ফুট 6, কারো 4 ফুট 2, মানে এরকম এক একজনের এক এক রকম ইনফরমেশন বা এক এক রকম সাংখ্যিক বা নিউমেরিক্যাল ভ্যালু আসবে। তো বিষয়টা কি, তো এই যে নিউমেরিক্যাল ভ্যালু, এই নিউমেরিক্যাল ভ্যালুকে তুমি কিন্তু একটা ফিক্সড ইন্টারভ্যাল আটকাইতে পারবা না। কথাটা খেয়াল করো, একটা ফিক্সড ইন্টারভ্যালে আটকাইতে পারবা না। আর একটা খেয়াল করো এক্সাম্পল, মনে করো যে তুমি একটা ওয়েটের রিসার্চ করতে যাচ্ছ। এই ওয়েটের ক্ষেত্রে তুমি কিন্তু ফিক্সড একটা ভ্যালুতে আটকাইতে পারবা না। তুমি মনে করো 100 কেজিতে আটকাইতে পারবা না, 100 কেজি পর্যন্ত ইন্টারভ্যাল দিতে পারবা না। কারো 100 কত 110 হইতে পারে, 120 হইতে পারে, 30 হতে পারে, 40 হতে পারে, বা মনে করো আবার কারো কিন্তু 90, 80, 70, 60 অনেক, মানে
বা 90.1, 90.2, 90.3, 90.4 এরকম মানে কোনো ফিক্সড ভ্যালু আসে না। আমার কথা বলে একটু খেয়াল করো যে এখানে কোনো ফিক্সড ভ্যালু মানে আসে না। তো সাধারণত এই কথাটাই আরেকটা এক্সাম্পল দিই। মনে করো কারো ব্লাড প্রেশার মনে করো 122.4, 122.5, 122.6, 122.7 এরকম, বা মনে করো 124, 120, 190 এরকম, মানে ডায়াস্টোলিক সিস্টোলিক প্রেশার এক একজনের এক এক রকম আসে। তো এই ভ্যালু গুলাকে তুমি কিন্তু ফিক্সড একটা ইন্টারভালে আটকাইতে পারবা না। তুমি কি পারবা যে মনে করো 150 আটকে দিতে? কারণ 150 দিলে আটকায়, বাট বিষয়টা কি যে কারো তো ফ্রাকশন আকারে একদম মানে কি দশমিক আকারে কি নিউমেরিক্যাল ভ্যালু গুলো কি একদম ফিক্সড টাইপ আসে না। 100 100 কত 120 কত 1 2 3 4 5, মানে কি মানে হলো একটা ফিক্সড ভ্যালু আসার পসিবিলিটি একদমই নাই। বাট এই ক্ষেত্রে বিষয়টা কি, যদি ফিক্সড ভ্যালু আসার পসিবিলিটি থাকে সেইগুলাকে বলা হয় হলো কি, সেইগুলাকে বলা হয় হলো ডিসক্রিট ভেরিয়েবল। সেগুলোকে কি বলো বলো? ডিসক্রিট ভেরিয়েবল। এই যে আমরা একটু আগে যেটা বললাম যে এই ডিসক্রিট ভেরিয়েবল গুলা মূলত কি বলতো ফিক্সড, এবং এইগুলাকে একটা সেপারেট ভ্যালু, এইগুলো এমন সেপারেট টাইপ ভ্যালু এক একজনের এক এক টাইপ থাকবে, যেগুলোর কোনো ফিক্সড আসার সম্ভাবনা নাই, এক একজনের এক এক টাইপ আসবে। বাট কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের ক্ষেত্রে কি বিষয়টা, যে কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে এক একজনের কি ডিসক্রিটের কি বলতেছিলাম যে এক একজনের কি একটা ফিক্সড ভ্যালু আসবে, মানে যেখানে একটা ফিক্সড ইন্টারভালের মধ্যে আটকাই দেওয়া যাইতে পারে। একটু স্লিপ অফ টাং হয়েছে, আমি একটু ভুল বলছি। যে ডিসক্রিট ভ্যারিয়েবলের ক্ষেত্রে মূলত বিষয়টা কি, যে ডিসক্রিট ভ্যারিয়েবলের ক্ষেত্রে তোমার যে ভ্যালুটা, ওই ভ্যালুটা ফিক্সড এবং সেপারেট হবে, এন্ড ওই ভ্যালু গুলাকে একটা ইন্টারভালের মধ্যে তুমি কি করতে পারবা, আটকাই দিতে পারবা। বাট তুমি যদি ওই ইন্টারভালের মধ্যে আটকাইতে না পারো, তুমি যদি ওই ইন্টারভালের মধ্যে তুমি যদি আটকাইতে না পারো, এন্ড ওই ভ্যালুগুলা যে কোনো সাংখ্যিক মান বা যে কোনো ভ্যালু যদি হয়, যে কোনো সাংখ্যিক মান বা যে কোনো ভ্যালু যদি হয়, সেটাকে কি বলবো তখন কন্টিনিউয়াস ভ্যারিয়েবল বলবা। আই হোপ একটু বুঝছো যে ডিসক্রিট ভ্যারিয়েবল জিনিসটা কি একটা ফিক্সড ভ্যালু, একটা ফিক্সড মানে তুমি আটকে দিতে পারবা। বাট কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের ক্ষেত্রে তুমি ফিক্সড ভ্যালুতে বা ফিক্সড নিউমেরিক্যাল মানে আটকাইতে পারবা না। মানে কন্টিনিউয়াস এর কিছু এক্সাম্পল যদি দেই, কন্টিনিউয়াস এর এক্সাম্পল হলো যেমন কি বলবো, হাইট, HIGHT হাইট, তারপরে কি বলতো ওয়েট, তারপরে কি বলতো এজ, এই যাবতীয় বিষয়গুলো যেগুলো কি এক একজনের এক এক রকম হয়, কোনো ফিক্সড মানে তুমি আটকাইতে কখনোই পারবা না। বাট যদি তুমি একটা ফিক্সড মানে আটকাইতে পারো, সেটা কি বলবা, ডিসক্রিট ভ্যারিয়েবল। আটকাইতে না পারলে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। তো আজকের লেকচারে মূলত আমরা কি কি বেসিক আছে এই বেসিক গুলো শিখছি। এই বেসিক গুলো শেখার পরে ইমপ্লিমেন্ট দেখবো হলো আমরা নেক্সট লেকচারে মূলত কি এক্সারসাইজে। তো আমাদের কেমন টাইপ কোশ্চেন আসবে, আমাদের তো এরকম থিওরি আসবে তাই না, আমাদের আসবে কি বলতো একটা কোশ্চেন দিয়ে দিবে, ওইখান থেকে আইডেন্টিফাই করতে হবে কোনটা নিউমেরিক্যাল ভ্যালু, সরি কোনটা কোয়ালিটেটিভ, কোনটা কোয়ান্টিটেটিভ, কোনটা ডিসক্রিট, কোনটা কন্টিনিউয়াস, তারপরে কোনটা কি বলতো ক্যাটাগরিক্যাল, কোনটা বাইনারি, কোনটা অর্ডার ক্যাটাগরিক্যাল। এই জিনিসগুলা আমাদের মূলত আইডেন্টিফাই করতে হয়, আর এই আইডেন্টিফাই গুলো আমরা নেক্সট লেকচারে দেখবো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।